তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের মাত্র 100 টাকায় মেডিকেল বায়োলজি এবং জিকে কোর্সের মূলত 2 নাম্বার যে অধ্যায়টি আমাদের আসবে সেটা হচ্ছে কোষ বিভাজন। এই অধ্যায়টি ছোট এবং এই অধ্যায়টি থেকে তোমাদের এমনভাবে আমরা আলোচনা করব যাতে তোমাদের একাডেমিক তো না, যাতে তোমাদের অ্যাডমিশন সেটা মেডিকেল হোক ভার্সিটি হোক সব কিছু কভার হবে এবং একটা বইয়ের মধ্যে সকল তথ্য তোমাকে আমি দেবো। 1000টা বই আমি তোমাকে পড়াবো না, এবং কোন তথ্যটা যেটা তোমার লাগবে, অর্থাৎ যতটুকুর প্রয়োজন ততটুকুর আয়োজন। চলো দেখো, প্রথমের দিকে যদি আমরা চিন্তা করি, দেখো লেখা রয়েছে কোষ বিভাজন। কোষ বিভাজন এইখান থেকে আমাদের মূলত যে প্রশ্নগুলো আসে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোষচক্র, মাইটোসিসের ধাপসমূহ, ওই যে প্যাকাইটিন মিওসিসে রয়েছে এবং সবার শেষে ক্রসিং ওভার। এই কয়েকটা জায়গা থেকে প্রশ্ন বারে আসে, বাট আমাদের তো বইয়ের প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ জিনিস পড়তে হবে। কোষ বিভাজনে ফার্স্ট অফ অল আমরা জানি কোষ বিভাজন হচ্ছে একটা কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি করাকে কোষ বিভাজন বলা হয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, দেখো বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং উনি সামুদ্রিক স্যালামান্ডারে, সামুদ্রিক স্যালামান্ডারে, এবং এটার বৈজ্ঞানিক নামটা কি দেওয়া রয়েছে দেখো তো, লেখা রয়েছে ট্রাইটুরাস ম্যাকুলোসা। তাহলে আমি যদি বিজ্ঞানীর কথা বলি, বলো বিজ্ঞানীর নাম কি? ওয়াল্টার ফ্লেমিং। উনি সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোথায় লক্ষ্য করেন? সামুদ্রিক স্যালামান্ডারে, এটা তোমরা জানো। বাট এইখানে একটা লাইন তোমাকে এখন একটু মনে রাখতে হবে, কখনো আসেনি, যদি আসে কখনো, সেটা হচ্ছে দেখো কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এটা বলেছেন রুডলফ হিটলার নাকি? না, এটা বলেছেন রুডলফ ভিশরাও। তাহলে বলো প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। ওকে, এবং কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হয় এটা কে বলেছেন? এটা বলেছেন রুডলফ ভিশরাও। আচ্ছা, এই যে মাইটোসিস যে নামকরণ হলো, তাই না? মাইটোসিস নামকরণের পেছনে কিন্তু দাদুর নাম ছিল, এবং আমাদের দাদু হইতেছে কে? ওয়াল্টার ফ্লেমিং। এখানে হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড বলেছে। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, হ্যাপ্লয়েড যেটা বুঝছো, হ্যাপ্লয়েড সবসময় হয় এক সেট ক্রোমোজোমের, আর ডিপ্লয়েড হয় সবসময় কয় সেট ক্রোমোজোমের বলো তো? 2n, মানে 2 সেট ক্রোমোজোমের। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো কোষ বিভাজন 3 প্রকার। এর মধ্যে আমরা সবাই জানি অ্যামাইটোসিস, যেটাকে বলে প্রত্যক্ষ কোষ বিভাজন, এরপরে মাইটোসিস সমীকরণিক কোষ বিভাজন, এরপরে মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এটা সরাসরি প্রশ্ন এগুলো আসে। এখন আসো অ্যামাইটোসিস মানে কি? একটা কোষ থেকে সরাসরি 2টা কোষের সৃষ্টি হয়। বাট গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রে দেখো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আমাদের কিছু উদাহরণ রয়েছে। উদাহরণের মধ্যে ইস্ট অ্যামিবা ব্যাকটেরিয়া, এটা একটু মনে রেখে তো। এখানে দেখো লেখা রয়েছে কার ক্ষেত্রে ইস্ট রয়েছে, অ্যামিবা রয়েছে, এবং অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়াটাও অনেকটা অ্যামাইটোসিসের মতো। তাহলে বলো তো কোথায় কোথায় আমাদের মূলত অ্যামাইটোসিস দেখা যায়? ইস্ট অ্যামিবা ব্যাকটেরিয়া। আবার একবার বলো, আমার সাথে বলো, ইস্ট অ্যামিবা ব্যাকটেরিয়া। সবাই সুযোগ থাকলে অবশ্যই নোট ডাউন করবা, আজকের ক্লাসে নোট ডাউন করে আমাদের যে বায়োলজি লাভার্স গ্রুপ রয়েছে, পাবলিক গ্রুপ, ওইখানে তোমরা পোস্ট করো আর কি। আচ্ছা, নাম ঠিকানা দে। এখন এইখানে আমি একটা এক্সট্রা ইনফরমেশন লিখছি, এটা গুরুত্বপূর্ণ জিনিস, এক্সট্রা ইনফরমেশনের এইটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে যে অ্যামাইটোসিসের গুরুত্ব তো রয়েছে, এর মধ্যে পারভিন ম্যাডাম, মানে নুরি পারভিন ম্যাডামের বইয়ের একটা চমৎকার লাইন রয়েছে, যেই লাইনটা আমার খুবই পছন্দের একটা লাইন। সেটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন তৈরি হয় অ্যামাইটোসিসের মাধ্যমে। তাহলে সবাই একটু লিখে ফেলো তো, সিঙ্গেল সেল প্রোটিন তৈরি হয় কিসের মাধ্যমে? অ্যামাইটোসিসের মাধ্যমে। ভাই, সিঙ্গেল সেল প্রোটিন তৈরি হয় কিসের মাধ্যমে? অ্যামাইটোসিসের মাধ্যমে। এখন সাম্প্রতিক জিকে পড়া দরকার নেই, সাম্প্রতিক জিকে পড়বা লাস্টের টাইম। এখন পড়লে মাথা মানে জাস্ট তোমার পাজেল হয়ে যাবে। সাম্প্রতিক তথ্য সাম্প্রতিকের সময় পড়তে হবে আর কি, লাস্টের দিকে বেশি করে পড়বে। এখন যতটুকু চোখে যেটা আসে সেটা পড়ে যাও। বুঝতে পারছো এইটাতে? ওকে বাচ্চারা, তাহলে আমাকে বলো তো, কমেন্টসে জানাও তো, সিঙ্গেল সেল প্রোটিন কি বলেছি? সিঙ্গেল সেল প্রোটিন এইটা মূলত কার ক্ষেত্রে তাৎপর্য? সিঙ্গেল সেল প্রোটিন কার ক্ষেত্রে তাৎপর্য? বাচ্চারা বলো, সিঙ্গেল সেল প্রোটিন কি বললাম আমি? সিঙ্গেল সেল প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিন, তাই না? সিঙ্গেল সেল প্রোটিন এটা কার গুরুত্ব? এটা হইতেছে অ্যামাইটোসিসের গুরুত্ব। ওকে, নুরি পারভিন ম্যাডামের বইয়ের আপডেট ইনফরমেশান। আমি খুবই কম ইনফরমেশান তোমাদের হজবরল দিই ভাই, তোমাদের যতটুকুর প্রয়োজন আমি ততটুকুই করি। তোমাদের ক্লাসের মতো হিচিং মিচিং নাচ টাচও দেওয়ার কোনো সুযোগ হয় না, বা দিও না। এবং যা তোমার লেভেলের না
MBBS লেভেলে সেটা আমি তোমার বোঝাতে চাই না, যেটা ক্লাস 10-এর লেভেলের সেটা আমি তোমাকে বোঝাতে চাই না, যেটা ইন্টারমিডিয়েট যতটুকুর প্রয়োজন ততটুকুই দিই ভাই। ওকে, সো আমার মনে হয় যে ক্লাসটা যারা মানে ক্লাস করতেই ভালোবাসো, আমার মনে হয় আমাদের ক্লাসটা ভালো লাগবে। এখানে অনেক বেশি মোটিভেশনও থাকে না আমাদের ক্লাসে। আচ্ছা, হ্যাঁ, তোমাদের ওয়েবসাইটে এক্সামগুলো পরে দিতে পারবা, মানে তোমাদের মানে যেই ক্লাসই যখনই করো না কেন এক্সাম তোমরা দিতে পারবা, কোনো প্রবলেম নয়। এক্সাম আমি তোমাদের বন্ধ করে রাখি নাই, কিন্তু এটা আবার কইরো না, বুঝছো, দেখে দেখে এক্সাম দিও না, নিজের মানে বাসটা নিজে দিও না যেন। আচ্ছা, মাইটোসিস, ভেরি গুড। চলো আমরা এর পরের দিকে চলে যাই। দেখো মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এটা মূলত সহজ। মাইটোসিসের মধ্যে দেখো এখানে লেখাই রয়েছে, একটাতে লেখা রয়েছে ক্যারিওকাইনেসিস, বোঝানো কিছু নাই, সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। আবারও দেখো দাদু ওয়াল্টার ফ্লেমিং এর নাম, এটার নাম যে মাইটোসিস এটা নামকরণ করে ওয়াল্টার ফ্লেমিং। কিন্তু সর্বপ্রথম নিউক্লিয়াসের বিভাজন, এটা দেখেন বিজ্ঞানী স্লাইখার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, কোষ বিভাজন প্রথম লক্ষ্য করছেন কে বলো তো? কোষ বিভাজন প্রথমের ক্ষেত্রে লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং, মাইটোসিস নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং, কিন্তু ক্যারিওকাইনেসিস এইটা সর্বপ্রথম দেখতে পান বিজ্ঞানী স্লাইখার। আসো, মাইটোসিস হয় কোথায় কোথায়, এই জায়গাটার ক্ষেত্রে শুধুমাত্র তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে জনন কোষ, আবার বলো জনন কোষ বাদে সকল জায়গাতে মাইটোসিস ঘটবে, বুঝছো? জনন কোষ বাদে সকল জায়গাতে মূলত কি ঘটবে বলো তো? মাইটোসিস। জনন কোষে, মনোযোগ দাও সবাই, ওকে? তাহলে দেখো তো আমাদের যেটা শুক্রাণু বা ডিম্বাণুতে শুধুমাত্র জনন কোষে মাইটোসিস ঘটে না, বুঝছো? জনন কোষে মাইটোসিস ঘটে না, কিন্তু জনন কোষে যদি সংখ্যা বৃদ্ধির কথা বলি তাহলে সেই ক্ষেত্রে মাইটোসিস ঘটে। ওকে, তাহলে আমাদের একটু জানতে হবে যে মাইটোসিস মূলত কোন জায়গায় ঘটে না। একটাতে লেখা রয়েছে যে জননাঙ্গ, আরেকটা লেখা রয়েছে জননাঙ্গ এবং জনন কোষ। তাহলে জনন কোষ সৃষ্টিতে শুধুমাত্র মাইটোসিস হয় না, বুঝছো? জনন কোষ বৃদ্ধিতে মাইটোসিস হয়, বাট জনন কোষের যে সৃষ্টি, এই সৃষ্টিতে মাইটোসিস হয় না। তাহলে আমি যদি বলি জনন কোষের সৃষ্টিতে কি হয় না বলো তো? মাইটোসিস হয় না। তাহলে জনন কোষের সৃষ্টিতে মাইটোসিস বাদে যে কোনো জায়গাতে মাইটোসিস হইতে পারে, সেটা হোক মানুষের লম্বা মোটা হওয়া, উদ্ভিদের লম্বা হওয়া মোটা হওয়া চিকন হওয়া, সব জায়গাতে, বুঝছো? তাহলে জনন কোষের সৃষ্টিতে মাইটোসিস হয় না, কিন্তু জনন কোষের বৃদ্ধি মানে সংখ্যা বৃদ্ধির কথা যদি বলা হয় সেখানে কিন্তু মাইটোসিস ঘটে। এটা একটু মাথায় ঢুকে রাখো, আমরা দেখাবো এরপরে। তাহলে দেখো কোথায় কোথায় ঘটে। উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, শীর্ষমূলে, বর্ধিষ্ণু, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস ঘটে থাকে। ওকে, জননাঙ্গের গঠন, ভাই জননাঙ্গ বলতে শুক্রাণু বা ডিম্বাণু নাকি? কখনোই না। জননাঙ্গ বলতে শুক্রাশয় বা ডিম্বাশয়, নট ডিম্বাণু, এটা জনন কোষ। শুক্রাশয় বা ডিম্বাশয়ের গঠন, এদের শুক্রাশয় একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, তার শুক্রাশয়টা খুবই ছোট থাকবে। শুক্রাশয়কে সহজ বাংলা ভাষায় যেটা আমি বলি বিচি, যেটাকে বলা হয়, রাইট? পুরুষদের অন্ডকোষ। তাহলে এইটা কি থাকবে? ছোট থাকবে, আস্তে আস্তে এটা পরিপূর্ণ হয়। মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় যেটা, এইটা মূলত আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে একটু ম্যাচিউরড হয়। তার মানে কি, এদের গঠনও হইতেছে মাইটোসিস, আবার বৃদ্ধ হইতেছে মাইটোসিস। কিন্তু এইখান থেকে যদি জনন কোষ সৃষ্টি হয় সেটা হবে কিন্তু মিওসিস। তাহলে সৃষ্টিতে কিন্তু হয় মিওসিস, সৃষ্টির ক্ষেত্রে মাইটোসিস হয় না। এতটুকু ক্লিয়ার? চলো তাহলে আমাকে একটু কমেন্টসে একটু জানাও তো যে মাইটোসিস হয় না কোথায়, জনন কোষের বৃদ্ধিতে নাকি জনন কোষের সৃষ্টিতে? বলো দেখি আমাকে, একটু কেউ বলতে পারো কিনা বাচ্চারা? ওকে, দেখি। চলো, মাইটোসিসের বৈশিষ্ট্য, জাস্ট এটা একটা রিডিং বলেছি, এটা একটা যতটুকু সম্ভব রিডিং পড়ে ফেলবা আর কি। এটাতে আহামরি তেমন কোনো কিছু নাই এই জায়গাটাতে। আচ্ছা, বাট এইখানে একটা জিনিস, অপত্যকোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়, এটার কি বোঝাবো? আর এই প্রক্রিয়ার প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বি বা অনুদৈর্ঘ্যে কয়টি ক্রোমাটিডে? 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। আসো, একটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আমি সবসময় 3 স্টার দিয়ে পড়াই, সেটা হচ্ছে কোষচক্র। সব কিছুর জন্য কোষচক্র খুবই গুরুত্বপূর্ণ আর কি, বুঝছো? কোষচক্রে মূলত 3টা ওয়ার্ড থাকে, কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন। এই 3টা পর্যায়ক্রমিক যে অবস্থা সেটাকে বলা হয় কোষচক্র। কোষচক্র আবিষ্কার করেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। এই দাদুর নাম অনেকবার আসছে। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক এই কোষচক্র আবিষ্কার করেন। আমাদের দেহে মূলত 10⁻14 অথবা 100 ট্রিলিয়ন কোষ থাকে। এর মধ্যে দেখো কিছু কিছু কোষ রয়েছে যারা খুবই দ্রুত বিভাজিত হয়,
দেখো এর মধ্যে রয়েছে দেখো ভ্রূণ কোষ, ওকে, তারপরে মূল এবং কাণ্ডের শীর্ষ মেরিস্টেম, কাণ্ডের শীর্ষ মেরিস্টেম। তাহলে বলো তো কারা দ্রুত বিভাজিত হয়? ভ্রূণ কোষ, কাণ্ড এবং মূলের কি মেরিস্টেম সেল বা মেরিস্টেম কোষ। এখন থাকো কিছু কিছু কোষ দেখবা কখনোই বিভাজিত হয় না। এদের মধ্যে সবচেয়ে যেটা কমন আমাদের আছে সেটা হচ্ছে স্নায়ু কোষ, সবচেয়ে কমন, এটা কখনো বিভাজিত হয় না। ওকে, তাহলে দেখো বিভাজিত হয় না কি কি? পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা, স্নায়ুকোষ, পেশিকোষ, উদ্ভিদের স্থায়ী টিস্যু। আমার সাথে সাথে বলো কারা কারা বিভাজিত হয় না বলো তো? পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা, স্নায়ুকোষ, পেশিকোষ এবং কি বলো তো উদ্ভিদের স্থায়ী টিস্যু, উদ্ভিদের স্থায়ী টিস্যু। যেমন আমাদের পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু, এরা কখনো কি হয় না বলো তো? বিভাজিত হয় না। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। এই যে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা মনে হয় 9 10-এ, ইন্টারমিডিয়েটে, 9 10 ওই ধরনের নাই, ইন্টারমিডিয়েটে সবাই তোমরা এটা দেখেছো। এর মধ্যে দেখো কোষচক্র প্রধান দুইটি ধাপে বিভক্ত, প্রধান প্রধান একটা হচ্ছে এম দশা, এই যে এখান থেকে যেটা এটা হচ্ছে এম দশা, আর বাকিটুকু টোটালি এটা হচ্ছে ইন্টারফেস দশা। তাহলে দুইটার মধ্যে একটা এম, একটা হচ্ছে ইন্টারফেস দশা। এর মধ্যে দেখো এম দশায় সময় লাগে মাত্র কত ভাগ দেখছো? এম দশায় টাইম লাগে মাত্র 5 থেকে 10 ভাগ, আর ইন্টারফেসে লাগে কত? 90 থেকে 95 ভাগ। এই ইন্টারফেসের মধ্যে আবার 3টা ভাগ রয়েছে তোমরা জানো, সেটা হচ্ছে গ্যাপ 1, এটা হচ্ছে এস দশা এবং এটা হচ্ছে গ্যাপ 2 দশা। আচ্ছা, দশাগুলো দেখবো আর কি আমরা। তার আগে এখানে একটা জানা দরকার, সেটা হচ্ছে যে এদের এইখানে এই যে উদ্দীপনা মানে কোষ চক্র যে চলবে, এটা একটা জেনেটিক উদ্দীপনা নিয়ন্ত্রিত হয়। এই জেনেটিক উদ্দীপনার ক্ষেত্রে একটা উদ্দীপনা রয়েছে বাহ্যিক উদ্দীপনা, একটা উদ্দীপনা রয়েছে অভ্যন্তরীণ উদ্দীপনা। ওকে, যেটা অভ্যন্তরীণ উদ্দীপনা সেটার নাম হচ্ছে সাইক্লিন সিডিকে। ভাই এটা একটু মনোযোগ দাও, এখানে দেখো সাইক্লিন একটা প্রোটিন ধর্মী পদার্থ, সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। যে কোনো শব্দের শেষে এস থাকলে সেটা হয় কি বলো তো? প্রোটিন নাকি এনজাইম? ইয়েস, সেটাকে বলা হয় এনজাইম। এনজাইম ইজ এ ওয়ান টাইপ অফ প্রোটিন। তাহলে সাইক্লিন একদম র প্রোটিন, আর সিডিকে হইতেছে তার এনজাইম। এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, কোষচক্র চলবে নাকি চলবে না এটা বোঝায়। আর বিভিন্ন হরমোন এবং জিএফ মানে যেটা ভাবতেছো এটা না, গ্রোথ ফ্যাক্টর। ওকে, এটা বাহ্যিক উদ্দীপনা দান করে। হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা দান করে। এই জায়গাটা একটু দেখো তো, আল্লাহ চাইলে এখান থেকে কমন চলে আসতে পারে গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? ওকে, জনকোষ সৃষ্টিতে, হ্যাঁ ভেরি গুড ভাই, ভেরি গুড। ভাইরে উত্তর দিচ্ছে, রাইট। জনকোষ সৃষ্টি মায়োসিস বা মিওসিস, হ্যাঁ অ্যাবসলিউট রাইট। জনকোষ সৃষ্টি মায়োসিস বা মিওসিস হয়েছে এটাতে। চলো এটাতে গেল। এরপরে একটা কথা বলা রয়েছে যে দেখো বোন ম্যারো, আমরা জানি বোন ম্যারো বলতে অস্থিমজ্জা। বোন ম্যারো আবার দুই ধরনের, একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে হলুদ। এই যে বোন ম্যারো, এই বোন ম্যারো লোহিত রক্তকণিকা উৎপাদন করে, এটা আমরা জানি, কিন্তু কোন হরমোনের সহায়তায়? সেটা গতদিন আলোচনা করেছিলাম, এরাইথ্রোপয়েটিন হরমোনের সহায়তায়। ওকে, এরাইথ্রোপয়েটিন, এখানে লেখা রয়েছে ইরাইথ্রোপ্রোটিন, না এটা প্রোটিন না, এটা পয়েটিন, ইরাইথ্রোপয়েটিন হরমোনের সহায়তায়। মনে রাখবা এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটা খরিত হয় কিডনি থেকে। কই থেকে খরিত হয়? কিডনি থেকে। কিন্তু কাজ করে কার উপরে জানো? বোন ম্যারোর উপরে, লোহিত অস্থিমজ্জা উৎপাদনে সহায়তা করে। তাহলে এরিথ্রোপয়েটিন হরমোন কোথায় থেকে খরিত হচ্ছে? কিডনি থেকে। বাট বেটা কাজটা করে কই বলো তো? বোন ম্যারোর উপরে, এবং এটা দ্বারা উৎপন্ন করে কে? লোহিত রক্তকণিকা। শেষ। চলো ইন্টারফেজের এটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেজের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। এখানে অনেক কিছু লেখা রয়েছে, এর মধ্যে গ্যাপ 1-এর তাৎপর্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গ্যাপ 1-এর তাৎপর্যের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে দেখো, সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ভাই ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে এটিপি তৈরি যে প্রক্রিয়া সেটা। মনে রাখবা ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে সিডিকে, এবং এটা চলে মূলত গ্যাপ 1-এ। আর যদি কখনো বলা হয় শক্তি তৈরি হয় কোথায়, মানে এটিপি তৈরি হয় কোথায়, সেটা হবে গ্যাপ 2-তে। তাহলে যদি তুমি কখনো পাও যে ফসফোরাইলেশন প্রক্রিয়া মূলত কোথায় চলে, তাহলে এটা হবে গ্যাপ 1-এ। আর যদি কখনো বলা হয় ফসফোরাইলেশন প্রক্রিয়া তো চলছে গ্যাপ 1-এ, মানে গ্যাপ 1-এ নিয়ন্ত্রণ করে এই জায়গাটাতে, এবং গ্যাপ 1-এর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক এনজাইমটা নিয়ন্ত্রণ করে। কিন্তু শক্তিটা আলটিমেটলি পাই কোথায়? গাছ লাগাইছে এটা সত্যি, বাট ফল পাইছে কোথায়? যে এটিপি পাইছে গ্যাপ 2-তে যায়। ওকে, এছাড়া দেখো এই সময় মানে গ্যাপ 1-এর যে সময়, এখানে প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, গুরুত্বপূর্ণ জিনিস, এবং এখানে সময় লাগে 30 থেকে 40%। শেষ। আসো তাহলে গ্যাপ 1-এর প্রথম গ্যাপ 1টার নিয়ন্ত্রণ যে করে, গ্যাপ 1 নিয়ন্ত্রণটাই করবে মূলত এই বস সাইক্লিন এবং সিডিকে। আর সিডিকে এখান থেকে কি করতেছে বলো তো? ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। এই জায়গাটা আপনাদেরকে পড়ে নিতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। এইটা পড়ানো হয়েছে, এটা আমরা জানি। আসেন
এস দশার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস আমরা সবাই জানি, এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। আচ্ছা ঘটলো, কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের আরেকটা জিনিস থাকে যেটা চোখ এড়িয়ে যায়, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন। দেখো সময় লাগে 30 থেকে 50 ভাগ। এখন মজার জিনিস দেখো, এখানে একটা এক্সট্রা তথ্য লেখা রয়েছে, সেটা হচ্ছে নুরি পারভিন ম্যাডামের বইয়ে, যে এস দশা স্তন্যপায়ীদের ক্ষেত্রে কত ঘন্টা? 7 ঘন্টা। আমার সাথে বলে, এস দশা স্তন্যপায়ীদের ক্ষেত্রে কত ঘন্টা? 7 ঘন্টা। মনে যেন থাকে, এস দশা স্তন্যপায়ীদের ক্ষেত্রে কত ঘন্টা? আজকের পিডিএফ ক্লাস শেষে পাবা আর কি। ওকে, এটা হচ্ছে মূলত 7 ঘন্টা। এটা একটু লিখে ফেলো ভাই, এটা একটু লিখে ফেলো। এরপরে গ্যাপ টু দশা, দেখো এটি হলো এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে, মানে সে এম ফেজে যাবে নাকি যাবে না এটার ক্ষেত্রে দেখো একদম প্রস্তুতি গ্রহণ করে এখানে। এখন এই ফেজে একটা চমৎকার জিনিস, সেটা হচ্ছে দেখো এখানে মাইক্রোটিউবিউল গঠনকারী বিভিন্ন ধরনের অংশ থাকে। মাইক্রোটিউবিউল মানেটা কি? এটা কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল। তাহলে দেখো এর প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করা, যাদের মাইটোসিস পর্যায়ে কোন তন্তু তৈরি করা সম্ভব? স্প্যান্ডেল তন্তু। তাহলে এখানে মূলত আমরা কি পাইতে পারি? মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ, মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ। এছাড়াও বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কি তৈরি হয় এখানে বলো তো? এটিপি। তাহলে দেখো ফসফোরাইলেশন প্রক্রিয়া, আবারও বলো, দেখো কি বলছি রে ভাই? ফসফোরাইলেশন প্রক্রিয়া। ফসফোরাইলেশনে যদি কথা আসে তাহলে আসবে গ্যাপ 1। আর ফসফোরাইলেশনের ফলে আমরা পাই কি মূলত বলো? আমরা মূলত পাই এটিপি। এই বেটা এটিপি পাবো কোথায় বলো তো? গ্যাপ 2তে। এবং এটার জন্য একটা লাগে এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের প্রয়োজন পড়ে। তাহলে বলো কিসের ফ্যাক্টরের প্রয়োজন পড়ে? এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। টাইম লাগবে কত? 10 থেকে 20 ভাগ। আবার বলো টাইম লাগবে কত? 10 থেকে 20 ভাগ, বা 10 থেকে 20% টাইম লাগবে। চলো কোষচক্রের নিয়ন্ত্রক, এটা একবার রিডিং পড়বো, বাট এর মধ্যে আমার প্রিয় জিনিস হইতেছে সাইক্লিন এ। এ মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ত্বরান্বিত করা। তাহলে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয় এবং ত্বরান্বিত করে মূলত কোন সাইক্লিন? সাইক্লিন এ। সাইক্লিন কী কী রয়েছে? DEAB, DEAB, 4 ধরনের সাইক্লিন। এ মানে অ্যাক্সিলারেশন, তাহলে এটা রেপ্লিকেশনকে ত্বরান্বিত করে। এটা রেপ্লিকেশন কি করে বলো? ত্বরান্বিত করে। এমপিএফ মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি যদি তোমাদের এখানে একটা কথা বলি, তাহলে বলো তো এই কথার ক্ষেত্রে যদি আসে তাই তো, এই এতটুকু এই দশাটা হইতেছে আমাদের এম দশা, রাইট? এম দশার টাইম লাগে কত বলো তো ভাই? 5 থেকে 10%। আর টোটালি যেটা, এটা হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে আমি যদি তোমাকে এখানে বলি যে এই অংশটুকু গ্যাপ 1, ওকে, এই অংশটুকু এস, আর এটা হচ্ছে গ্যাপ 2। তাহলে এটা হচ্ছে কোন অংশ? গ্যাপ 1, এটা হচ্ছে সে বিখ্যাত এস, এবং এটা কি বলতো? গ্যাপ 2। সময়টা গুরুত্বপূর্ণ, সময় লাগে কত? 30 থেকে 40%, তাই তো? এখানে কত লাগে? 10 থেকে 20%। এখানে কত লাগতে পারে? 30 থেকে 50%। আমি কি ভুল বললাম নাকি বলো তো? হ্যাঁ, কত? হ্যাঁ, না ভুল বলি না, হুট করে মনে হয়েছিল যে কিরে ভুল বললাম নাকি। 30 থেকে 50%। এখন এইখানে দেখো গ্যাপ 1 একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে চলে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন চলে এইখানে, রাইট? আচ্ছা, ফসফোরাইলেশন চলে এইখানে। আর গ্যাপ 2তে আমরা মূলত পাই এটিপি। তাহলে ফসফোরাইলেশন চললো এখানে, ওর ফল পাইছে এটিপি গ্যাপ 2তে। এছাড়াও গ্যাপ 2তে একটা ফ্যাক্টর লাগে যার নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এছাড়াও লাগে মাইক্রোটিউবিউলস। তাহলে মাইক্রোটিউবিউলস তৈরি হইতেছে কোথায়? গ্যাপ 2তে। আবার এমপিএফ ফ্যাক্টরও লাগতেছে কোথায়? গ্যাপ 2তে। মনে থাকবে এই জায়গাটাতে, হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এখানে, ভুল করা যাবে না। আসো এরপরের দিকে আমরা একটু যাই। নিয়ন্ত্রক জীবজীবনে ইন্টারফেসের গুরুত্ব, ভাই এখানে গুরুত্বগুলো দেখবা এটাতে, ওকে? গুরুত্বগুলো রিডিং পড়ার কথা বলেছি, এখানে কোষচক্রের গুরুত্বের কথা বলেছে, পড়ে নিবা। এম দশা, এম দশাতে তেমন কিছু নেই। এম দশা আমাদের এই ক্ষেত্রে স্তন্যপায়ীদের ক্ষেত্রে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু বলো তো এস দশার ক্ষেত্রে আমরা কত ঘন্টা টাইম পাইছি? ওই যে দেখো একটু আগে লিখে দিচ্ছি না,
আমাদের নুরি পারভিন ম্যাডামের বইয়ের ক্ষেত্রে স্তন্যপায়ীদের ক্ষেত্রে লাগে 7 ঘন্টা। কত ঘন্টা লাগে? 7 ঘন্টা লাগে। আর M10 তো খুবই ছোট, মাত্র 5 থেকে 10 ভাগ সময় লাগে আর কি এটাতে, এবং এখানে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এবং এইখানে একটা লেখা রয়েছে, এটা। এখন দেখো, যদি কখনো আসে অধুনা কোষচক্রকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? সাধারণত কোষচক্র 2টা, কিন্তু অধুনা বলতে লেটেস্ট আধুনিক কোষচক্রকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? 3টা। একটার নাম হচ্ছে ইন্টারফেজ, একটার নাম মাইটোসিস, আর একটার নাম সাইটোকাইনেসিস। হয়েছে? তাহলে বলো অধুনা অনুসারে কয় ভাগে? 3 ভাগে। কি? ইন্টারফেজ, মাইটোসিস, আর একটা কি? সাইটোকাইনেসিস। এখানে আবারও নুরি পারভিন ম্যাডামের বইয়ের এক্সট্রা একটা তথ্য একটা মনে রাখবা, সেটা হচ্ছে দেখো M10 বা মাইটোটিক ফেজের ক্ষেত্রে, ওকে, সেটা হচ্ছে ভিসিয়া, ওকে, VICIA। এখানে একটু লেখাটা ভুল হয়েছে, লেখাটা ভুল না, মানে দেখা যাচ্ছে না, VICIA FABA, ওকে। ভিসিয়া ফাবা নামক শিমের ক্ষেত্রে টাইম লাগে কত? 18 থেকে 19 ঘন্টা। ভিসিয়া ফাবা মূলের ক্ষেত্রে সময় লাগে মাইটোসিস কত? 18 থেকে 19 ঘন্টা। দেখো ইন্টারফেজ এবং M10 মধ্যে পার্থক্য, এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, ইন্টারফেজ দশায় ক্রোমাটিন থাকে, টিন মানে রঙিন সুতা, আর M-ফেজ দশায় থাকে ক্রোমোজোম রূপে। ক্রোমোজোম বলতে এই যে এক্স আকৃতির যেই গঠন রূপে থাকে, এই হইতেছে মেইন কাহিনী আর কি এটাতে। ক্লিয়ার? বলো রে ভাই, বুঝা গেছে কি এই জায়গাটাতে? তাহলে বলো, তোমাদের একটা প্রশ্ন ধরি, প্রশ্নের উত্তরটা একটু দাও দেখি আমাকে। প্রশ্নের উত্তরটা একটা দাও, একটা ছোট্ট একটা প্রশ্ন ধরি, সেটা হচ্ছে পেঁয়াজের মূলে ক্রোমোজোম কত জোড়া? দেখি, পেঁয়াজের মূলে ক্রোমোজোম কত জোড়া? এটা আমাকে একটু কমেন্টসে যদি কোনো বাচ্চা টাচ্চা একটু জানাইতে পারো, খুশি হব। দেখি, সেটা হচ্ছে আমাদের মাইটোসিসকে 2 ভাগে ভাগ করছে, একটা ক্যারিওকাইনেসিস, ওকে, আর আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস, মানে মাইটোসিসের শেষে। এখন ক্যারিওকাইনেসিস বলতে পড়ানো শেষ, মাইটোসিসের ধাপসমূহ। এই ধাপ নিয়ে যে এত বেশি প্যারা খাও তোমরা, কয়েকটা জিনিসের দিকে একটু ফোকাস রাখবা, জাস্ট কয়েকটা জিনিসের দিকে, ওকে। এখানে তাহলে দেখো লেখা হচ্ছে প্রোফেজের ক্ষেত্রে পয়রা আসো সব, প্রো মানে আদি। তাহলে যদি কখনো বলা হয় সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? প্রোফেজ পর্যায়, ওকে। এবং এই পর্যায়ে কিন্তু সর্বপ্রথম জলবিয়োজন বা পানি বিয়োজনটা শুরু হয়, রাইট? প্রথম শুরু হয়, এবং আস্তে আস্তে এদের যেই ক্রোমাটিডগুলো এগুলো স্পষ্টভাবে দেখা যায়। তাহলে যদি কখনো বলা হয় ক্রোমাটিড স্পষ্টভাবে দেখা যায় মূলত প্রথম থেকে কোথায় বলো তো? প্রোফেজ দশা মূলত ক্রোমাটিড দেখতে পাচ্ছি আর কি আমরা জানি ওই যে মাইক্রোটিউবুল তৈরি হয়েছিল গ্যাপ 2তে, মাইক্রোটিউবুলের পরবর্তী ধাপ ছিল কিন্তু স্পেন্ডেল তন্তু। তাহলে এখানে স্পেন্ডেল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, স্পেন্ডেল তন্তু তৈরির সূচনা ঘটে। প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে স্পেন্ডেল তন্তু সৃষ্টি হলে উদ্ভিদ কোষে মূলত এটা আসে কই থেকে বলো তো? মাইক্রোটিউবুলস থেকে। এখানে কোনো সেন্ট্রিওল থাকে না, স্পেন্ডেল তন্তু সৃষ্টি হয়। তাহলে জাস্ট কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, যে ফার্স্ট অফ অল যে এখানে কী হয় বলো, এখানে জলবিয়োজন শুরু হতে পারে বলতে এখানে জলবিয়োজন শুরু হয়, এরপর এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে, এখানে ক্রোমাটিড দেখা যায় এবং স্পেন্ডেল তন্তুর সৃষ্টি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা, স্পেন্ডেল তন্তুর সৃষ্টি হয়। এখন দেখো প্রোমেটাফেজ নিয়ে একটু কথা রয়েছে। নুরি পারভিন ম্যাডাম এখানে বলেছে কি তুলনামূলক স্বল্পস্থায়ী পর্যায়, এবং আমাদের হাসান স্যারের বইতেও দেওয়া রয়েছে, দেখো এটা স্বল্পস্থায়ী পর্যায়। এবং ওইখানে যেহেতু স্পেন্ডেল তন্তু তৈরি হয়েছে, দেখো তন্তুর পরবর্তী ধাপকে অনেকগুলো তন্তু মিলে আমরা যন্ত্র তৈরি করব। এই জন্য দেখো এখানে মূলত আমরা পাবো স্পেন্ডেল যন্ত্র। কি পাবো? স্পেন্ডেল যন্ত্র। এবং এর শেষের দিকে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে, একসময় বিলুপ্ত হয়ে যায়, এবং এই পর্যায়ে নিউক্লিওলাসেরও কী ঘটে? বিলুপ্তি ঘটে। এই লাইনটা নিয়ে বহুত প্যারার মধ্যে থাকবে আর কি। বিলুপ্তি ঘটে যদি দেয় ডিরেক্ট, বিলুপ্তি ঘটে তাহলে দেওয়া হইতেছে প্রোমেটাফেজ, ওকে। আর বিলুপ্ত থাকে যদি দেয়, থাকে যদি দেয় তাহলে সেটা দেবে মেটাফেজ, দেখাই দেবো আর কি। এছাড়া একটা ডান্স দেখা যায়, এটা হচ্ছে কোন ডান্স? ক্রোমোজোমের ডান্স, ওকে। এরকম করে কে নাচে বলো তো? এরকম করে নাচে হইতেছে ডোনাল্ড ট্রাম্প দাদু এমনি নাচে আর কি এটাতে। ক্লিয়ার? আচ্ছা চলো এর পরের দিকে আমরা একটু যাই, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, আমি যেটা খুবই পছন্দ করি, সেটা হচ্ছে আমাদের মেটাফেজ নিয়ে ভাই কোনো কথা না, মেটাফেজ A to Z পড়তে হবে, A to Z। কারণ কি, এখানে ক্রোমোজোমগুলো তাদের সেন্ট্রোমিয়ার যেহেতু সেন্টারে থাকে, তাই না? সেটাকে বলা হচ্ছে কি বলো?
বিষুব অঞ্চলে থাকে এবং এখানে ক্রোমোসোমগুলো সবচেয়ে খাটোমাটো এবং স্পষ্ট হয়। কেন হয়? কারণ এখানে কনডেনসেশন ঘটে। কনডেনসেশন মানে কি? ঘনীভূত হয়ে যাওয়া, ঘন হয়ে যাওয়া। আবার তারা কাছাকাছি চলে আসে, কাছাকাছি আসলে কি হয়? কয়েল হয়, মানে কি এখানে সুপার কয়েলিং ঘটে। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস সম্পূর্ণ কি থাকে বলো তো? সম্পূর্ণ থাকে বিলুপ্ত থাকে। এই যে দেখো বিলুপ্ত থাকে, যদি এই লাইনটা আসে বিলুপ্ত থাকে, থাকে মানে কি আগে হয়ে গেছে, বিলুপ্ত থাকে, তাহলে সেখানে রাইট অ্যান্সার সরাসরি দিবা মেটাফেজ। বই যা লেখা আছে তাই দিও আর কি, বুঝছো? কিছু করার নাই। আর যদি কখনো আসে সম্পূর্ণ না দিয়ে বিলুপ্তি ঘটে, ঘটে মানে কি বলতো? একদম হয়ে গেছে অথবা চলতেছে, হয়ে গেছে অথবা চলতেছে আর কি, বিষয়টা আর কি বোঝা গেছে এখানে। তাহলে দেখো সেটা হচ্ছে বিলুপ্তি ঘটে, তাহলে এটা হবে প্রোমেটাফেজ। আর থাকে মানে হয়ে গেছে আগে, সম্পূর্ণ বিলুপ্ত থাকে, তাহলে সেটা হবে মেটাফেজ দশায়। এবং এইখানে প্রত্যেকটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে, অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এই লাস্টের লাইনটা আরও একবার পড়ো, বলো। অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে কোন ধাপে? এটা হবে কিন্তু অ্যানাফেজ ধাপে না, এটা হবে মূলত মেটাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে মানে গতি পর্যায়, দেখো লেখা হচ্ছে গতি পর্যায়, এবং এখানে VLJI টাইপের ক্রোমোসোমগুলো আকার আকৃতি দেখা যায়। এবং দেখো মেরুর কাছাকাছি পৌঁছালেই অ্যানাফেজ তথা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে। অ্যানাফেজ তথা গতি পর্যায়ের কী ঘটে? সমাপ্তি ঘটে। মাথায় যেন মনে থাকে এটা। চলো টেলোফেজ সর্বশেষ দশা, যেটা কিনা মাইটোসিসের যে প্রোফেজ ছিল, প্রোফেজের সম্পূর্ণ উল্টা, রাইট? এখানে নিউক্লিয়ার এনভেলপ এবং সেট ক্রোমোসোমের গৌণকুঞ্চনে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটতে থাকে। এখানে মনে রাখার জন্য কথা বলেছে। তাহলে আমি যদি এখন মাইটোসিসের ধাপগুলোর মধ্যে কথা বলি, মাইটোসিসের ধাপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধাপ যেটা, তাহলে এক একটা করে নাম দিই। দেখো তো প্রোফেজের একটা বৈশিষ্ট্য আমাকে একটু কমেন্ট করো। 2, এটা হচ্ছে মেটাফেজ, রাইট? একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কমেন্ট করো। 3 নাম্বার মেটাফেজ, দেখি এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, একটা কমেন্ট করো। 4 নাম্বার অ্যানাফেজ, ওকে, অ্যানাফেজ। এবং 5 নাম্বারটা কি বলো তো? টেলোফেজ। জাস্ট আমাকে একটা কমেন্ট করে একটু জানাও দেখি তো তোমরা কি পারো। প্রোফেজের একটা বৈশিষ্ট্য শুধু আমি শুনতে চাই, জাস্ট অনলি ওয়ান বৈশিষ্ট্য। প্রোফেজের একটা বৈশিষ্ট্য আমি শুনতে চাই আর কি, বুঝছো? জাস্ট একটা। চলো দেখি, একটাও যদি বলা হয় এখানে আসবে স্প্যান্ডেল তন্তু। প্রোমেটাফেজ, ওকে। এইখানকার যদি আসে তাহলে এখানে আসবে স্পিন্ডেল যন্ত্র এবং ওকে, প্রোমেটাফেজে যেটা আসবে সেটা হচ্ছে স্পিন্ডেল যন্ত্র। এবং এইখানে ওই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কি থাকে বলো তো? বিলুপ্তি ঘটে। তাহলে এখানে যে ওয়ার্ডটা পাবে সেটা হচ্ছে বিলুপ্তি ঘটে। আবার বলো কি ঘটে? বিলুপ্তি ঘটে। মেটাফেজের ক্ষেত্রে অনেক বৈশিষ্ট্য, মেটাকাইনেসিস, ওকে। এরপরে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত থাকে, তাহলে এখানে তারা বিলুপ্তি ঘটে না, এখানে হয় কি বলতো? বিলুপ্ত থাকে। কি থাকে? বিলুপ্ত থাকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে আজকের পরীক্ষাতে, বিলুপ্ত থাকে। এবং একটা সেন্ট্রোমিয়ার দুটো অপত্য সেন্ট্রোমিয়ারে পরিণত হয়। এবং এখানে দেখা যায় কি বলতো? কি কাইনেসিস? মেটাকাইনেসিস দেখা যায়, ওকে। এরপরে দেখো অ্যানাফেজ মানে গতি পর্যায়, টেলোফেজ তো টেলোফেজই আর কি। তোমরা অনেকে উত্তর দিয়েছো, আমি একটু দেখে ফেলি। আজকের ক্লাসের নোটগুলো একটু করো, অনেকে মানে আমাদের টেলিগ্রামে অনেকে করতেছে, মনোযোগ তো একটু করো, বুঝছো? হয়তো বা তোমরা বিশেষে করতে পারতেছো না যে আরে ভাই একটা মানুষ 100 টাকা এটা কেমনে করাই, মিলাই দেখো ভাই, সব তো ওপেন তাই না? এই জায়গাটাতে ফ্রি ক্লাস, মিলাই দেখো। সো যেটাই করো, যারা অনেক দরিদ্র, মনে হচ্ছে যে না টাকা পয়সা নাই, পড়াশোনা করতে পারতেছো না, আস্থা রাখো, চোখ বন্ধ করে আস্থা রাখো, কোনো কিছুর কমতি পাবে না তুমি এখানে, কোনো কিছুর কমতি পাবে না ইনশাল্লাহ। ভেঙে যাচ্ছ কেন? টাকার অভাবে পড়াশোনা হয় না এই ধরনের কোনো কথা নাই, আসি তো আমরা না।
NFS VLJ, হ্যাঁ ভেরি গুড, তোমরা অনেকেই কমেন্ট করতেছো, রাইট, এইটা খুবই ভালো হয়েছে। দ্যাটস এ গুড্ডুস ব্যাপার স্যাপার বাচ্চারা, গুড্ডুস ব্যাপার স্যাপার এইটা। চলো এরপরে দেখে আমরা যাই, কোথায় যাব আর কি, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস এইখানে নুরি পারভিন ম্যাডামের বইয়ের আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিই, সেটা হচ্ছে চার্লস হুইটম্যান। এটা কিন্তু হুইটম্যান, বুঝছো? চার্লস হুইটম্যান সর্বপ্রথম এই সাইটোকাইনেসিস ওয়ার্ডটা ব্যবহার করেন। একসাথে বলো, কোন বিজ্ঞানী? চার্লস হুইটম্যান, রাইট, এটাতে। এবং এইখানে দিকে ফার্স্ট অফ অলে দেখো, এইখানে কিন্তু আমাদের একটা কোষ প্লেট তৈরি হয়, নট কোষ প্রাচীর, আগে কোষ প্লেট আসে। কোষ প্লেট তৈরি হয় কী কী দিয়ে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল। এখানে কিন্তু এই পেকটিনের কথা বলে নাই, ভেসিকল। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল মিলে কোষ প্লেট তৈরি হয়। এই কোষ প্লেটের উপরে দেখো মূলত এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগলিন ইত্যাদি মিলে এরা গঠন করে কোষ প্রাচীর। কি গঠন করে? কোষ প্রাচীর। হয়েছে? তাহলে বলো, প্রথমে আসে কোনটা? কোষ প্লেট। কোষ প্লেটের পরবর্তীতে আসে কোনটা? কোষ প্রাচীর। কোষ প্লেট তৈরি হতেছে কি বলো? এই যে দেখো, ফ্র্যাগমোপ্লাস্ট দ্বারা এবং ক্ষুদ্র ক্ষুদ্র কি দ্বারা? ভেসিকল দ্বারা। আর এই কোষ প্লেটের উপরে যখন বিভিন্ন ধরনের সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন জাতীয় পদার্থ পড়তেছে, ইত্যাদি পড়তেছে, তখন এটা মূলত গঠন করতেছে কোষ প্রাচীর। তাহলে আমি যদি তোমাদেরকে প্রথমে বলি, প্রথমে কি গঠন হবে ভাই? প্রথমে গঠন হবে কোষ প্লেট গঠন হবে, রাইট, কোষ প্লেট। কোষ প্লেট থেকে যেটা আসবে সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর গঠন হবে, রাইট ভাই। এখন কোষ প্লেটের যদি কথা বলা হয়, তাহলে কোষ প্লেট গঠন হইতেছে কি দ্বারা? ফ্র্যাগমোপ্লাস্ট, ওকে। আর এর সাথে কি? ভেসিকল। ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস কি? ভেসিকল, ওকে, এটাতে। আর কোষ প্লেটের উপরে কি কি আবরণ? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদির আবরণ মিলে তৈরি হবে কোষ প্রাচীর। অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়ে যাবে তখন, ওকে, বুঝতে পারছি আমরা এখানে। আচ্ছা আসো, এখানে একটা কথা লেখা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, শুধু একটা দেখবা, ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড রয়েছে এখানে, সেটা হচ্ছে সিনোসাইটিক এবং একটা হচ্ছে প্লাজমোডিয়াম। আচ্ছা, আমরা সচরাচর কি জানি? একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে। কোষ তো দুই ধরনের, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। তাহলে যদি একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ হয়, পথে প্লাজমোডিয়াম, ওই যে পড়ছে না, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি ইত্যাদি। তার মানে কি? এটা পরজীবীর দশা। পরজীবীটা তো ছিল মূলত তোমার প্রাণী। তাহলে বলো তো, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে প্রাণী কোষকে বলা হবে প্লাজমোডিয়াম, আর উদ্ভিদ কোষকে বলা হবে সিনোসাইটিক। উদ্ভিদ কোষকে কী বলা হবে? সিনোসাইটিক। তাহলে বলো, প্রাণী কোষকে কী বলা হবে? প্লাজমোডিয়াম, আর উদ্ভিদ কোষকে বলা হবে কি বলো? সিনোসাইটিক। হয়েছে এটাতে? আচ্ছা, এরপরে দেখো ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, এটা তোমরা পড়ে ফেলবা। তাৎপর্য অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, কয়েকটা জায়গায় স্টার চিহ্ন আগে দিয়ে রাখি আর কি, ওকে। বংশবৃদ্ধির ক্ষেত্রে দেখো, মূলত এটা যারা ইউক্যারিওটিক রয়েছে, মানে প্রকৃত কোষী, তাদের ক্ষেত্রে কাজ করে। এছাড়াও একটা দেখো, এই যে ক্ল্যামাইডোমোনাস, এটা কিন্তু আবার একটা শৈবাল। উদাহরণ আছে সরাসরি, এই উদাহরণটা সরাসরি আসে যে নিচের কোনটির ক্ষেত্রে মাইটোসিস ঘটে। অনেকেই ক্ল্যামাইডোমোনাস মানে শৈবালের কথা মনে করে ভাবে এটা তো শৈবাল না, এটা ব্যাকটেরিয়া, তার মানে এটা মাইটোসিস হয় নাই। তাহলে বলো, উচ্চারণ করো, ক্ল্যামাইডোমোনাসের মাইটোসিস ঘটে। এরপরে দেখো কি লেখা রয়েছে, জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। তারপরে দেখো আকার আকৃতি রক্ষা, এখানে একটা স্টার চিহ্ন দাও, 2 নাম্বার, ওকে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা, স্টার চিহ্ন। ক্ষতপূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ, পুনরুদ্ধার, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হচ্ছে ক্যান্সার বা টিউমার ইত্যাদি। আচ্ছা, তাহলে তোমাকে যদি কখনো বলা হয়, দেখো কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, দেখো সবাই লিখে নাও। জননাঙ্গের গঠন। জননাঙ্গ বলতে কি বুঝাই সেটাও তো বুঝতে হবে না। শুক্রাশয়, আর একটা হচ্ছে ডিম্বাশয়। তাহলে জননাঙ্গের যে গঠন, এই জননাঙ্গের গঠনে যদি আমাদের কথা বলা হয়, তাহলে জননাঙ্গের গঠন করে মাইটোসিস, মানে শুক্রাশয় বা ডিম্বাশয় তৈরি হচ্ছে মাইটোসিসের মাধ্যমে, ওকে। মাইটোসিস 1 নাম্বার পয়েন্ট।
এই শুক্রাশু বা ডিম্বাশয় আকারে বৃদ্ধি হবে, মানে জননাঙ্গের বৃদ্ধি, এটা হবে মাইটোসিস, রাইট? আচ্ছা, তারপরে চলে আসি জনন কোষের বৃদ্ধি। ভাই জনন কোষ বলতে কি? জনন কোষ বলতে দুইটা জিনিস, শুক্রাণু আরেকটা হচ্ছে ডিম্বাণু, আরেকটা কি? ডিম্বাণু। তাহলে জনন কোষের বৃদ্ধি যদি কথা বলি, জনন কোষের বৃদ্ধি যদি কথা বলি, সেটা হবে মাইটোসিস। সেটাও কি হবে? মাইটোসিস হবে। কিন্তু ভাই এখানে একটা ঝামেলা আছে। যদি কখনো বলা হয় জনন কোষ সৃষ্টি হলে হবে মায়োসিস বা মিওসিস, মিওসিস। এই দুইটা জিনিস এদিকে খেয়াল করো, একটা হচ্ছে বৃদ্ধি আর আরেকটা হচ্ছে সৃষ্টি, মাথায় রাখো। তাহলে জনন কোষের বৃদ্ধি, আরেকটা হচ্ছে জনন কোষের সৃষ্টি। বৃদ্ধি মাইটোসিস আর সৃষ্টি মিওসিস। ওকে, আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট যে জায়গাটাই আরেকবার আমি তোমাদেরকে তথ্য দিব, সেটা হচ্ছে যে লিখে ফেলো, আরে হিল্লু হাফিজ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে চলে আসলাম। তোর ক্লাস না উচিত তো, এখন ক্লাসে চলে আসবে কি হিল্লু? তুই দেখা করিস তো, অফিসে আসিস, একটু দেখা করে যাস হিল্লু। পিডিএফ দিব তো, যারা পেইড আমাদের ওয়েবসাইটে তো পেয়ে যাবে একটু পরে, ক্লাস শেষের পরেই পিডিএফ পেয়ে যাবে। আর যারা পেইড না তারা আমাদের ইনবক্স করো পেজে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ক্রোমোজোমের সমতা রক্ষা, আর একটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। সমতা রক্ষা যেটা, এটা মাইটোসিস, আর ধ্রুব যেটা মিওসিস বা মায়োসিস, কি মায়োসিস। হয়েছে ভাই? এই দুটো জায়গায় খেয়াল করো। আর যেহেতু মিওসিস বা মায়োসিস এটা মূলত কাজ করে জনন কোষে, মানে শুক্রাণু ডিম্বাণু নিয়ে, আর শুক্রাণু ডিম্বাণু নিয়ে কাজ করা মানে হতেছে জেনেটিক্স নিয়ে কাজ করা, মানে জেনেটিক্সের সূত্র, মানে মেন্ডেল দাদুর সূত্র। তাহলে যেটা মিওসিস বা মায়োসিস, এ বেটা মেন্ডেল দাদুর সূত্রকে মেনে চলে। মেন্ডেলের সূত্র মানে, তাই না? আর মাইটোসিস মানে না। যেহেতু মেন্ডেলের সূত্র মানে, তাহলে এখানে প্রাণী বৈচিত্র্যতা দেখা দেয়। মনে যেন থাকে, এগুলো সবই মিওসিসের কাহিনী, ওকে? আচ্ছা, চলো যাই, আসো। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে দেখো, আমরা তো জানি যে কোষচক্রকে নিয়ন্ত্রণ করে উদ্দীপনা আছে, তাই না? একটা অভ্যন্তরীণ উদ্দীপনা, একটা বাহ্যিক উদ্দীপনা। অভ্যন্তরীণ উদ্দীপনা ছিল সাইক্লিন নামক প্রোটিন এবং তার এনজাইম সিডিকে। বাহ্যিক উদ্দীপনা ছিল গ্রোথ ফ্যাক্টর এবং কিছু হরমোন টাইপের জিনিস ছিল। তো যদি কোনো কারণে সাইক্লিন এবং সিডিকে কাজ না করে, তাহলে যেখানে একটা কোষ সৃষ্টি হওয়ার কথা সেখানে অনেকগুলো কোষ সৃষ্টি হয়ে যাবে, আলটিমেটলি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, ফলে টিউমার থেকে হতে পারে ক্যান্সার শব্দের অর্থ ক্র্যাব ইত্যাদি লেখা রয়েছে। ক্যান্সার কোষে সাইক্লিন সিডিকে নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। এছাড়াও প্যাপিলোমা 53 নামক একটা আমাদের জিন থাকে, মানে প্রোটিন থাকে। সাধারণত এইটাও আমাদের কোষকে বিভাজন হতে বিরত রাখে। সরি, আজকে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে বেশি। ওকে, বিরত রাখে। এর একটা মানে কারণ রয়েছে, মাথার উপরে খুব একটা অস্থিরতা কাজ করতেছে, হসপিটালে যাইতে হবে। একটা পেশেন্ট আছে, ফোন দিছে কয়েকটা বার, আমি ধরতে পারতেছি না, মেসেজ দিয়ে দিলাম আর কি। এই জন্যই হয়তো একটু অস্থিরতা কাজ করতেছে, এটাই। চলো, প্যাপিলোমা 53 নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজনের, যাই হোক আলহামদুলিল্লাহ ম্যানেজ করছি, বাট আমি না গেলে তারা সাহস পাচ্ছে না, যাইতে হবে। বিভাজন হতে তারা বিরত রাখে। বাট দুর্ভাগ্যবশত আমাদের দেহের
মানে 50% প্যাপিলোমা 53 কাজ করে না, এই জন্য কখন কার টিউমার হবে, ক্যান্সার হবে বলার কোনো সুযোগ নাই আর কি। এখানে দেখো কোষ চক্র নিয়ন্ত্রণকারী দু ধরনের প্রোটিন হচ্ছে প্রোটিন কাইনেজ এবং সাইক্লিন। প্রোটিন কাইনেজ মানে ওই যে সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস, জেনেসিস মানে তৈরি হওয়া, যে জিন তৈরি করে তাকে বলা হয় অনকোজেন। রাসায়নিক পদার্থ যার কারণে ক্যান্সার হইতে পারে তার নাম হচ্ছে মিউটাজেন্স, এবং মিউটাজেনিক পদার্থই কার্সিনোজেনিক পদার্থ। ভাই মিউটাজেন এবং কার্সিনোজেন মানে কি? ক্যান্সার। কার্সিনোমা মানে ক্যান্সার, কার্সিনোমা মানে কি? ক্যান্সার ইত্যাদি। ক্লিয়ার? এছাড়াও দেখো মূলত B6 এবং B7 জিন দুটি ক্যান্সার তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখানে একটা লেখা রয়েছে মেটাস্ট্যাসিস। ভাই ক্যান্সার যদি এক জায়গায় আবদ্ধ থাকে তাহলে দেখবো এই ক্যান্সারটাকে না কেটে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু ক্যান্সারটা যদি সারা দেশে ছড়িয়ে যায় তাহলে মানুষকে আর বাঁচানো যায় না। কোনটা ছেড়ে কোনটা দেখবা? আর এইটাই ঘটে মেটাস্ট্যাসিসে। তাহলে বলো সবচেয়ে খারাপ হইতেছে আমার মেটাস্ট্যাসিস। যদি রোগটা ছড়িয়ে যায়, ক্যান্সারটা ছড়িয়ে যায়, তাকে বলা হয় মেটাস্ট্যাসিস। কৈশোর মৃত্যু খুবই কমন দুইটা জিনিস, একটা নেক্রোসিস আর একটা অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এর মধ্যে দেখো নেক্রোসিস মানে নেকড়ে, মনে রাখার জন্য বলে দিলাম। নেক্রোসিস মানে কি? নেকড়ে। বলো তো বাচ্চারা, নেক্রোসিস মানে যদি নেকড়ে হয় তাহলে নেকড়ে ভালো নাকি খারাপ? খারাপ। তাহলে খারাপ প্রভাবে, বিষক্রিয়ার প্রভাবে, আঘাত, ধরে রাখো যে ঘষা খাইছো কোনো একটা জায়গাতে, ক্লিয়ার, পুষ্টির অভাবে ইত্যাদি কারণে, মানে খারাপ যে কোনো প্রভাবে যদি তোমার কোষ মারা যায় সেটা হবে নেক্রোসিস। আর যেমন দেখো আমাদের শীতকাল আসলে ঠোঁট ফেটে যায়, হাতে চামড়া ওঠে, এটা তো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, তাই না? এটা হওয়ারই কথা ছিল, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এই তো লেখা আছে এটা মাইটোটিক ইন্ডেক্সের এই সমীকরণটা দেখবা, এমআই উপরে হইতেছে মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড মোট কোষ সংখ্যা, মানে উপরে মাইটোসিসরত কোষ সংখ্যা মানে উপরে কম আর নিচে হইতেছে বেশি। মাইটোসিস মিয়োসিসের মধ্যে পার্থক্য আমি এখানে 2 স্টার 1 স্টার দিয়েছি, দেখে ফেলবা আর কি তোমরা। এখন আমরা চলে আসবো মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, চলো এইটা পড়ার আগে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়ে দিই আর কি, দেখি পারি কিনা আর কি আমরা এটাতে। সেই প্রশ্নগুলো হচ্ছে এইটা, দেখো উত্তর দাও। লিমা বলেছে বেস্ট ক্লাস ফর মি। ওকে, থ্যাংক ইউ লিমা। এরপরের উত্তরটা দাও, এটা রাইট অ্যান্সার হবে প্রোমেটাফেস। ক্রোমোজোমাল নৃত্য দেখা যাচ্ছে প্রোমেটাফেস, রাইট অ্যান্সার প্রোমেটাফেস। তারপরে আমাদের কি আসবে? নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কে কি বলে? দেখি এটা পারো কিনা। নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এই যে দুইটা ক্রোমোজোম, একটা সাদা ওকে এবং আরেকটা দেখি হলুদ দিলাম, ওকে হলুদ দিলে এই যে এখানে টাচ করে, এই যে এখানে টাচ করলো, ঠিক আছে? তাহলে কি সাদা একটা আর হলুদ একটা, তারা দুইটা একে অপরের নন সিস্টার। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কি বলা হয় বলো দেখি? মাহফুজুর স্যার আপনার ক্লাস অনেক স্ট্যান্ডার্ড, বুঝতে পারি আমি খুবই সহজে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। উত্তর দাও দেখি। হ্যাঁ 2 নাম্বার, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলে ক্রসিং ওভার। হ্যাঁ অ্যাবসলিউট রাইট, ক্রসিং ওভার, ক্রসিং ওভার। এবং এইটা মূলত ঘটে যেটা, এই ক্রসিং ওভার ঘটে মূলত প্যাকেটিন উপদশে। আমি তোমাদেরকে দেখাবো একটু পরে, আমি তোমাদের একটু পরে দেখাবো আর কি এটাতে, ওকে? চলো হয়েছে, আমার রেস্ট নেওয়া শেষ, এখন আমরা আবার আমাদের পড়াশোনার দিকে চলে যাই। রাইট অ্যান্সার ক্রসিং ওভার। চলো মিওসিস নিয়ে পড়াশোনা করি। ফার্স্ট অফ অল মিওসিস বা মায়োসিস তুমি যা উচ্চারণ করো, উচ্চারণে এখন আর আমাদের এত প্যারা নেই আর কি। এর মধ্যে কিছু বিজ্ঞানী নামদা রয়েছে, সেটা হচ্ছে যে বিজ্ঞানী বেনেডিন এবং হাউজার অ্যাসক্যারিস মানে কৃমি, মানে যেটা আমাদের পেটে থাকে, অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস কৃমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। ভালো, বাট আসে মূলত এখানে দেখো কি আসে, স্ট্রাস বার্গার বা বুর্গার। আমি হলে তো বার্গারের কথা বলতাম, খাইতে ভালো লাগে। স্ট্রাস বুর্গার উনি মূলত পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষ। তোমাদের এখানে একটা খেয়াল করবা, মাতৃকোষ মানে সবসময় হবে 2n। এই মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে মূলত আসে জনন কোষ। জনন মাতৃকোষ থেকে আসে কোন কোষ? জনন কোষ। জনন কোষ হয় n। তাহলে
এখানে ঘটেছে কোথায়? এখানে ঘটেছে মিওসিস। এখানে ঘটেছে কি রে ভাই? মিওসিস ঘটেছে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, চলে আসো। এরপরে দেখো ফার্মার মানে কৃষক দাদু বিজ্ঞানী ফার্মার এবং মোর সর্বপ্রথম রাষ্ট্রমূলক বিভাজন এটাকে বলা হচ্ছে মিওসিস বা মায়োসিস বলেন। আর বোভেরি সর্বপ্রথম গোল কৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে বলো তো, এই যে রাষ্ট্রমূলক বিভাজনকে সর্বপ্রথম মায়োসিস বা মিওসিস বলেন ফার্মার এবং মোর, আর ওইটাকে মাইটোসিস বলেন ওয়াল্টার ফ্লেমিং। তাহলে মাইটোসিসের নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং, আর মিওসিসের নামকরণ করেন ফার্মার এবং মোর। এই লাইনটা ভুল করা যাবে না। বিজ্ঞানীদের নাম তো মুখস্থ করতে হবে একটু, বাট এই লাইনটা সবার আগে। আচ্ছা, এখানে একটা কঠিন লাইন দেওয়া রয়েছে, একটা জটিল লাইন। জটিল করে বোঝাবো না, শর্টে একটু বোঝাবো। চলো আসো, দেখো নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে, হ্যাপ্লয়েড মানে কি আমরা জানি এন, নিম্ন শ্রেণী মানে তো হ্যাপ্লয়েডই হবে, জীবে মায়োসিস হয় নিষেকের পর জাইগটে। আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড মানে 2N জীবে মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষতে গ্যামেট সৃষ্টিকালে। তাহলে একটা জিনিসই দেখে খেয়াল করো আর কি। দেখো আমাদের এখানে কি বলা হয়েছে যে হ্যাপ্লয়েড জীব, আর লেখা রয়েছে কি ডিপ্লয়েড জীব, রাইট? হ্যাপ্লয়েড মানে এন, রাইট? হ্যাপ্লয়েড জীবে মায়োসিস ঘটে। এদের আগে প্রথমে গঠন হয় জাইগট। এদের প্রথমে গঠন হয় কি বলো? জাইগট। এই জাইগট থেকে মূলত যেগুলো তৈরি হবে এক্স বলি, ওয়াই বলি, জেড বলি, এখানে ঘটবে মিওসিস বা মায়োসিস। তাহলে খেয়াল করো, যারা নিম্ন শ্রেণীর জীব তাদের মায়োসিস ঘটবে। ধরো রাখো এক্স ওয়াই জেড কিছু একটা তৈরি করছে, সেটা হচ্ছে জাইগোট গঠনের পরে। এই যে দেখো জাইগোট গঠনের পরে তাদের মায়োসিস বা মিওসিস ঘটছে। আর যারা আমাদের ক্ষেত্রে, ওকে, মানুষ গরু ছাগল যারা প্রকৃত, তাদের ক্ষেত্রে এটা হইতেছে 2N মানে জাইগোট গঠনের আগে মায়োসিস ঘটবে। তাহলে পার্থক্য হইতেছে এইটা ভাই। হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে যদি আমি বলি, জাইগোট গঠনের পরে মায়োসিস বা মিওসিস। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে যদি বলি জাইগোট গঠনের পূর্বে মায়োসিস বা মিওসিস। অ্যাডমিশন এনাফ, আর কোনো বক্তব্য দিচ্ছে না এটার জন্য আর কি। এটাতে আসো, এখানে দেখো কিছু বলা রয়েছে যে ডিপ্লয়েড জীবে যেই মায়োসিস হয় তাকে বলা হচ্ছে টার্মিনাল মায়োসিস। সপুষ্পক পুষ্প মানে স্পোর বলতে কি বোঝাই বলো তো? রেণু কার থাকে? ফুলের থাকে। তাহলে সপুষ্পক হইলে স্পোরিক। আর শৈবাল এবং ছত্রাকের দেহে যদি হয় মানে আদিকোষী হ্যাপ্লয়েড যদি হয়, তাহলে সেদের ক্ষেত্রে হইতেছে জাইগোটিক মায়োসিস। তাহলে বলো ডিপ্লয়েড জীবে হইলে টার্মিনাল মায়োসিস, স্পোর মানে ফুল, পুষ্পে হইলে স্পোরিক মায়োসিস, শৈবাল ছত্রাক হইলে জাইগোটিক মায়োসিস। হয়েছে? মায়োসিসের গুরুত্ব ইত্যাদি দেওয়া রয়েছে, এটা আমরা একটু দেখে ফেলবো। এটাতে আমরা কি জানি বলো তো? মায়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায় বাচ্চাদের। তাহলে মায়ের ক্রোমোজোম যদি 20 থাকে, তাহলে বাচ্চার ক্রোমোজোম থাকবে কি? ক্রোমোজোমের সংখ্যা থাকবে 10। এটাকে বলা হয় রাষ্ট্রমূলক বিভাজন ইত্যাদি দেওয়া রয়েছে। এদের দুইটা প্রক্রিয়া রয়েছে, একটা প্রক্রিয়ার নাম হচ্ছে মায়োসিস 1 আর একটা নাম হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1-এ মূলত ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক কমে যায়, এই জন্য মায়োসিস 1-কেই মূলত বলা হয় রিডাকশনাল বা রাষ্ট্রমূলক বিভাজন। আর মায়োসিস 2 এটা সম্পূর্ণ মাইটোসিসের মতো, এই জন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা কোনো মিস করা যাবে না। ওকে, ইন্টারফেস মায়োসিস 1, ইন্টারকাইনেসিস মায়োসিস 2 হইতেছে টোটালি মাইটোসিসের মতো। এখন আসবো মায়োসিস 1-এর মধ্যে। দেখো 4টা ভাগে ভাগ করা রয়েছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। বাট এর মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে এই প্রোফেজ 1। এই প্রোফেজ 1-এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো, জানানোর মতো কিছু নাই, প্যাকাইটিন পথে 5। ওকে, প্যাকাইটিনের 5টা পয়েন্ট আমরা পড়াশোনা করব। তো যাই হোক, এখন আমরা চলে আসি প্রোফেজ 1-এর এই 5 ধাপগুলো কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, চলো। লেপ্টোটিনের ক্ষেত্রে জাস্ট 2টা ওয়ার্ডের ক্ষেত্রে মনে রাখবা, বুকে বিন্যাস এবং পোলারাইজড বিন্যাস। যাহাই বুকে সেটাকে বলা হয় ফুলের তোড়া। তাহলে বলো তো, আমাদের যদি বলি লেপ্টোটিন, টিন মানে সুতা, লেপ্টোটিনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখো, সেটা আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে দেখো বুকে বিন্যাস। এই দেখো লেখা রয়েছে বুকেট,
তাই না? বুকে বিন্যাস, বুকে বলতে ফুলের তোড়া, আর একটা দেখো প্রাণীকোষে পোলারাইজড বিন্যাস দেখা যায় ক্রোমোজোমে। তাহলে দুইটা ওয়ার্ড, বুকে বিন্যাস, পোলারাইজড বিন্যাস। যাহাই বুকে সেটাই হইতেছে ফুলের তোড়া। আর এটা মূলত একটা গান আছে না, কি জানো, ও মাই ডার্লিং, একটা কি জানো গান আছে আর কি, মনিকা ও মাই ডার্লিং না এটাতে। তো যে এটা হচ্ছে বিজ্ঞানের ডার্লিংটনের একটা মতবাদ, এটা বিজ্ঞানের ডার্লিংটন বলেছেন, এটা তো ভুল করা যাবে না আর কি। এটাতে চিত্রের দিকে যাইতেছি না, বাট একটা জিনিসের দিকে বাচ্চারা খেয়াল করো, দেখো তো এইখানে যেই দুটো সুতার মতো জিনিস দেখা যাইতেছে, এই সুতাটা দেখো একে অপরের কাছাকাছি আসছে না? কাছাকাছি আসা মানে তাদের মধ্যে একটা সম্পর্ক হওয়া, এবং সেটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট মানে কি? দুই, ভ্যালেন্সি মানে যোজনী। তাহলে দুইটা জিনিস কাছাকাছি আসলে তারা দ্বিযোজী, আর তাদের মধ্যে একটা কাছাকাছি আসলে দেখো সিনাপসিস গঠন হয়। আমরা জানি যখন নিউরনের একটা এক্সন এবং ডেনড্রাইট কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে যে একটা সংযোগ গঠন হয় সেটাকে বলা হচ্ছে সিন্যাপস। সেটাকে কি বলা হচ্ছে? সিন্যাপস। চলো, জাইগোটিন। জাইগোট মানে কত এন বলো তো? জাইগোট মানে দুই। তাহলে মনে রাখবা এখানে যা হবে সব দুই বা জোড়াই। তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য, সেটা হইতেছে একটা নাম সিন্যাপসিস আর একটা নাম বাইভ্যালেন্ট। তাহলে সরাসরি যদি কখনো আসে সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট দেখা যায় কোথায়? দেখা যায় কোথায়? জাইগোটিনে। মনোযোগ দাও, এখানে দেখো কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট থাকবে। স্বাভাবিক, বাইভ্যালেন্ট মানেই তো এক জোড়া। তাহলে কোষে যদি 20টা ক্রোমোজোম থাকে তাহলে বাইভ্যালেন্ট হবে কয়টা? 10টা হবে। কয়টা হবে? 10টা হবে। চলো, প্যাকাইটিনের 5টা ওয়ার্ড। ওকে, এক নাম্বার হচ্ছে টেট্রাড, এরপরে সিস্টার ক্রোমাটিড, এরপরে বলবো নন সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যে যে একটা এক্স আকৃতির গঠন তার নাম কায়াজমা, এবং সবার শেষে ক্রসিং ওভার। সবার শেষে কি ওভার? ক্রসিং ওভার, রাইট? টেট্রাড, সিস্টার, নন সিস্টার, কায়াজমা, ক্রসিং ওভার দেখা দিচ্ছি পরবর্তীতে। আসো, সেটা আমরা একটু আমরা দেখার ট্রাই করি আর কি, কী আছে আর কি। সেটা এই যে দেখো, এটা একটা ক্রোমোজোম, রাইট? ক্রোমোজোম। আমরা হোমোলোগাস ক্রোমোজোম ড্র করব, মানে একই ধরনের দেখতে, একই স্থানের দেখতে, এই ধরনের অবস্থান করে ইত্যাদি। দেখো তো এখানে একটা নীল একটা হলুদ, সেটা হচ্ছে একটা ক্রোমোজোমের ক্রোমাটিড থাকে দুইটা। তাহলে এখানে দুইটা ক্রোমোজোমের ক্রোমাটিড এইভাবে ভাগ যদি করো, তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে 4টা ক্রোমাটিড। 4টা ক্রোমাটিডকে একসাথে বলা হবে টেট্রাড। বলো, 4টা ক্রোমাটিডকে একসাথে কী বলা হবে? টেট্রাড, রাইট? এরপরে দেখো সবুজ ক্রোমোজোমের যে ক্রোমাটিড দ্বয়, তারা একে অপরের সিস্টার। আবার হলুদ ক্রোমোজোমের যে ক্রোমাটিড দ্বয়, তারও একে অপরের সিস্টার। কিন্তু হলুদ আর নীল একে অপরের সিস্টার নাকি নন সিস্টার? তারা হইতেছে নন সিস্টার। তারা একে অপরের কি সিস্টার? নন সিস্টার। আচ্ছা, আসো, নন সিস্টার ক্রোমোজোম মানে ক্রোমাটিড বলতে হবে। ক্রোমাটিড দ্বয় দেখো একটা জায়গায় স্পর্শ করছে, এবং এই স্পর্শটা একটা এক্স আকৃতির গঠন তৈরি করছে। এই এক্স আকৃতির গঠন হচ্ছে কায়াজমা। আর এই কায়াজমা গঠনের ফলে হলুদ এবং নীল ক্রোমোজোমের জিনের বিনিময় ঘটে। এই জিনের বিনিময় ঘটে যার কারণে এই পৃথিবীতে এত প্রাণী বৈচিত্র্যতা, যার নাম ক্রসিং ওভার। যার নাম কি ওভার? ক্রসিং ওভার। প্যাকাইটিন চলে আসছে ভাই। এই হইতেছে আমাদের কোন উপদশা? প্যাকাইটিন উপদশা। প্যাকাইটিন উপদশা হয়েছে। আসো, চলে যাই। ডিপ্লোটিনে আসো। ডিপ্লোটিনের ক্ষেত্রে যেটা আসে সেটা মূলত লুপের তৈরি হয়, বুঝছো? এখান থেকে শুধু একটু মাথায় রেখে লুপের তৈরি হয়, এবং এই যে কায়াজমার প্রান্তের দিকে সরে যায়, মানে এখানে টার্মিনালাইজেশন বা প্রান্তিকরণ থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরুতে চলে যায়। যদি এখানে লুপ তৈরি হয়, যদি একটা লুপ থাকে, কয়টা বলছি? যদি একটা মাত্র কায়াজমা থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে 180 ডিগ্রি, আর যদি দুই বা ততোধিক থাকে তখন লুপের কোণ হবে 90 ডিগ্রি। তাহলে বলো তো কায়াজমা যদি একটা থাকে তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রির লুপ। আর যদি দুই বা ততোধিক থাকে তাহলে কত ডিগ্রির লুপ? সেটা হবে 90 ডিগ্রির লুপ। দুই বা ততোধিক বলতে যদি 10 হয় তাহলে 90 ডিগ্রি। ডাকাইনেসিস, এখানে প্রান্তিকরণ চলতেই থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শেষ। চলো, মেটাফেজ 1। মেটাফেজ 1-এ জাস্ট এই লাইনটা শুধু মনে রাখবা, মাইটোটিক মেটাফেজের মতো এ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। কারণ আমরা জানি মাইটোসিসের যে মেটাফেজ, সেখানে সবার লাস্টের লাইন আমি তোমাদেরকে পড়াইছি যে এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। এখানে কি হয় বলো তো? সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। কিন্তু মেটাফেজ 1-এ এটা হয় না। অ্যানাফেজ 1 দেখো স্টার চিহ্ন দিছি। বলো তো, আমরা মূলত এই লাইনটা আগে পড়ো, প্রতি মেরুতে ক্রোমোজোমের সংখ্যা দাঁড়ায় 2n এর পরিবর্তে n, মানে অর্ধেক হয়ে দাঁড়ায়, তাই না? মানে মিওসিস হ্রাস হয়ে যাচ্ছে। আমরা যে জিনিসটা পড়ছি সেটা হইতেছে, আমরা জানি মিওসিস 1-কে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মিওসিস 1-এর মধ্যে রয়েছে 4টা ধাপ: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তাহলে কার জন্য এই হ্রাস ঘটছে? হ্রাস ঘটছে অ্যানাফেজ 1-এর জন্য। তাহলে বলো তো, যদি কখনো বলা হয় হ্রাসমূলক বিভাজন মূলত কার জন্য ঘটছে, এখানে
মূলত হ্রাসটা ঘটছে কোথায়? অ্যানাফেজ 1-এ। কোথায় ঘটছে? অ্যানাফেজ 1-এ। একটা লাইনে পড়বা। টেলোফেজ 1 চলতে থাকে, ইন্টারকাইনেসিস, এখান থেকে এমসিকিউর গুরুত্বপূর্ণ একটা রয়েছে। ইন্টার মানে মধ্যবর্তী, ওকে। মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী যে সময়কাল তাকে ইন্টারকাইনেসিস বলে। ইন্টারকাইনেসিস প্রক্রিয়ায় তৈরি হয় আরএনএ এবং প্রোটিন, তৈরি হয় না কোনো ডিএনএর প্রতিরূপ। একদম একদম মাঠে মারা একটা এমসিকিউ এইটাতে। তাহলে বলো কোনটা তৈরি হয় না, বলো। ডিএনএর প্রতিলিপন হয় না। ডিএনএ প্রতিলিপন হয় কোথায়? ইন্টারকাইনেসিসে না, ইন্টারফেজে হয়। ওই ইন্টারফেজ, কোষচক্রের ইন্টারফেজের এস দশা, ওইখানে হয় ডিএনএ রেপ্লিকেশন। ইন্টারকাইনেসিসে তৈরি হয় আরএনএ আর প্রোটিন, নট ডিএনএ। আর মায়োসিস বা মিওসিস 2 কি? 2টা কোষ থেকে 4টা কোষে তৈরি হয়। তাহলে মিওসিস 1-এ 1টা থেকে 2টা, আর মিওসিস 2-তে 2 থেকে 4টা কোষ। প্রোফেজ 2 জাস্ট নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে বা অদৃশ্য হয়ে যায়। মেটাফেজ 2, ওকে, শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একবারে বিভক্ত হয়ে যায় মাইটোসিসের মতো। অ্যানাফেজ VLJI দেখা যায়। সবার শেষে দেখো টেলোফেজ লেখা রয়েছে। টেলোফেজ যা হয়েছে। মায়োসিসের গুরুত্ব পড়ানো শেষ। জনন কোষ সৃষ্টি, নট বৃদ্ধি। কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি হয় কোথা থেকে জানো? লিখে দিচ্ছি, লিখে রাখো। জনন মাতৃকোষ থেকে। জনন মাতৃকোষ থেকে কি তৈরি হয়? জনন কোষ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় বলো তো? জনন কোষ সৃষ্টি হয় ভাই। ক্লিয়ার? জনন মাতৃকোষ, মাতৃ কথাটা যেখানে পাবা সেটাই 2n। 2n থেকে জনন কোষ ভাই, জনন কোষ মানে n, শুক্রাণু বা ডিম্বাণু। তাহলে বলো 2 থেকে 1 হয়েছে মানে কি? মায়োসিস হয়েছে। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, মিওসিসের কাজ। সমতা হলে মাইটোসিস। প্রজাতি সক্রিয়তা রক্ষা করা, বৈচিত্র্য সৃষ্টি, স্বাভাবিক ক্রসিং ওভার হয় বলে বৈচিত্র্যতা হয়। অভিব্যক্তি, অভিব্যক্তি মানে একটা জীব তার আচার আচরণ যেটা প্রকাশ করতেছে এটা তার অভিব্যক্তি। গ্যামিট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, স্বাভাবিক যাহাই গ্যামিট সৃষ্টি ভাই তাহাই 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 জননকোষ সৃষ্টি। একই জিনিস, একই জিনিস, একই জিনিস, শুধু বাংলার ইংলিশে লিখছে। জনুক্রম, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। আর এই যে দেখো মেন্ডেলের সূত্র, আবারও একটা গুরুত্বপূর্ণ জিনিস। মেন্ডেলের সূত্র মেনে চলে কে? মাইটোসিস। মেনে চলে না কে? সরি, মেনে চলে কে? মিওসিস। আর মানে না কে? মানে না হচ্ছে মাইটোসিস। মানে না, মানে না, মাইটোসিস। মাইটোসিস যারা বোঝো নাই আগে একটু দেখে নিন, এটা নিয়ে আলোচনা করছে। ক্রসিং ওভার গুরুত্বপূর্ণ টপিকের দিকে আমরা চলে আসছি। ক্রসিং ওভার, ওকে। তার আগে আমি তোমাদের কিছু চলো প্রশ্ন একটু আমরা অ্যানালাইসিস করে দেখি পাই কি না। এই প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার প্রশ্নের উত্তর দেখি কোন বাচ্চারা পারে এটাতে। চলো যাই, এরপরে দিকে আমরা একটু যাই দেখি এই আমাদের এই প্রশ্নের উত্তরটা কি। জাইগোটিন তো হয়েছে। প্রথম মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? কতবার একটু পড়াইছি দেখো। ক্রসিং ওভার, কি ওভার? ক্রসিং ওভার। বলো ক্রসিং ওভার ঘটে কোথায়? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। ক্রসিং ওভার প্যাকাইটিন। রাইট অ্যান্সার প্যাকাইটিন, কোনো মিস নাই এটাতে। প্যাকাইটিন হবে রাইট অ্যান্সার, তাই না? চলো এরপরে আমরা চলে যাই আমাদের লাস্টের টপিক ক্রসিং ওভার। ক্রসিং ওভার নিয়ে মূলত যেটা আসবে, ক্রসিং ওভার মূলত নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে হয়। কোন উপদশায়? প্যাকেটিন উপদশায়। ওকে, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী থমাস অ্যান্ড মর্গান। ভুট্টা উদ্ভিদে আসে। সালটা খুব গুরুত্বপূর্ণ, 1909 সাল। 1909 সাল। সাল আমি পড়াই না, এটা পড়াই দিয়েছে মানে কাহিনী আছে। ভুট্টা উদ্ভিদের ক্রসিং ওভার সম্পর্কে মানে উনি ধারণা দেন। 1933 সালে উনি নোবেল পান। কোনো জিনিস কাটার জন্য লাগে রেস্ট্রিকশন এনজাইম, অর্থাৎ এখানেও কোনো জায়গায় কাটার জন্য লাগবে এন্ডোনিউক্লিয়াস এনজাইম, যার ওপর নাম রেস্ট্রিকশন এনজাইম, রাইট। আর জোড়া লাগাইতে লাগে মূলত কোন এনজাইম? লাইগেজ এনজাইম। এই দুটো এনজাইম কাজে লাগে এখানে। আচ্ছা, এইখানে তেমন কিছু নাই। এইখানে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখে দিয়েছি, এটা একটু লিখো ভাই। আল্লাহ যদি চাই কমন চলে আসতে পারে। নুরি পারভিন ম্যাডামের বইতে জাস্ট লাস্টের দিকে তথ্যটা, যে ক্রসিং ওভারের এই মডেলের নামটা কি? হোয়াইট হাউস মডেল। ভাই বলো মডেলের নাম কি? হোয়াইট হাউস মডেল। এই মডেলের ধাপ হচ্ছে 4টি ধাপ। কয়টা ধাপ? 4টি ধাপ। সিন্যাপসিস, ডুপ্লিকেশন, কাইজমা সৃষ্টি, প্রান্তীয় গমন। আবারও বলো কি কি? সিন্যাপসিস, ডুপ্লিকেশন, কাইজমা সৃষ্টি এবং প্রান্তীয়করণ। শেষ। তাহলে বলো এই যে মডেল, ক্রসিং ওভারের মডেলের নাম কি? হোয়াইট হাউস মডেল। হোয়াইট হাউস মডেল। আচ্ছা,
ক্রসিং ওভারের গুরুত্ব পড়ে ফেলতে হবে এই জায়গায়, বাট এখানে দেখো ক্রোমোজোম ম্যাপিং তৈরি করা হয় বা ক্রোমোজোম ম্যাপ তৈরি করা হয় ইত্যাদি। মাইটোসিস মেসিসের মধ্যে পার্থক্য রিডিং এই জায়গাটাতে, ক্রোমোজোম জিনের মধ্যে পার্থক্য একটা রিডিং পড়বা। লাস্টের দিকে দেখো লেখা রয়েছে পেঁয়াজের মূলে ক্রোমোজোম থাকে কতটি? 16টি। 16টির জায়গায় দিতে পারে 8 জোড়া, 8 জোড়া। আর এইখানে দেখো সেটা হচ্ছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় অ্যাপোপ্টোসিস মানে ওই যে যেটা জেনেটিক্যালি মৃত্যু পদ্ধতিতে উলফিয়ান ডাক্টস অপসারিত হয়। আমাদের মানুষের উলফিয়ান ডাক্টস থাকে একটা, ওকে? উলফিয়ান ডাক্টস কি হয় বলো তো? অপসারিত হয়। তাহলে বলো যদি কখনো সেটা নুরি পারভিন ম্যাডামের বইয়ের, তাহলে বলো তো উলফিয়ান ডাক্ট মানুষের দেহ থেকে অপসারিত হচ্ছে কোন পদ্ধতিতে? অ্যাপোপ্টোসিস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? অ্যাপোপ্টোসিস পদ্ধতিতে, ওকে? এই তো আমাদের মোটামুটি অধ্যায়টার পড়া তো গেল। চলো আমরা একটু এমসিকিউ সব দেখবো না? আচ্ছা যে হোক, আমি তো 3-4টা বই ঘেটে ঘেটে লিখছি এই জায়গাতে তোমাদের, তাহলে মানে অ্যাকচুয়ালি মাজেদা ম্যাডাম হোক, নুরি পারভিন ম্যাডাম হোক, আজিবুর স্যার বই হোক, যেটাই হোক না কেন, আলটিমেটলি এই রেফারেন্সে এত প্যারা খেও না। মানে পারভিন ম্যাডামের বইয়ের তথ্য নাকি আলিম স্যারের বই তথ্য, এটা নিয়ে এত প্যারা খেও না, এই জায়গাটাই প্যারা খাও। আলটিমেটলি জিনিস হইতেছে এইটা কোন বই রেফারেন্স। যদি কোনো কারণে হয়তো বা মানে বই সিলেকশনের ক্ষেত্রে একটা বইয়ের জায়গায় ক্ষেত্রে আরেকটা বই লেখা হয়ে যেতে পারে, আমি শিওর না, এখন দেখতেছি না, বইপত্র ঘাটতেছি না, এটা নিয়ে প্যারা খেও না তোমরা। চলো এমসিকিউর দিকে একটু যাই, এমসিকিউ এর দিকে যাই। এমসিকিউ এর দিকে যাওয়ার আগে আমরা একটু আমাদের আবার একটু ওয়েবসাইটটা তোমাদেরকে একটু বিবরণ করে দিই। যা কখনো চিন্তাও করো নাই, সেটাই হচ্ছে মাত্র 100 টাকা মেডিকেল বায়োলজি প্লাস জিকে। এই কোর্স তুমি এনরোল করতে পারো মাত্র, এখানে দেখাচ্ছে 237 জন অলরেডি এনরোলড। আমাদের ক্লাস চলমান, আমাদের ক্লাস চলমান, আমাদের ক্লাস চলে। আমাদের প্রত্যেকটা ক্লাস 30-র উপরে বেশি ক্লাস থাকবে তোমার, শুধু বায়োলজির উপরে। এখানে আছে লেখা প্রত্যেকটা লেকচার তুমি লাইভে পাবা, প্লাস ওয়েবে রেকর্ডেড থাকবে। ওয়েবসাইটে তুমি পরীক্ষা দিতে পারবা। ডাউট সলভিংয়ের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এনি টাইম। আর তোমাদের জন্য তো সুপার সাজেশন তো রয়েছেই। জিকের জন্য তোমাদের একসাথে বড় বড় ক্লাস দিই, আর প্রত্যেকটা ক্লাসের সাথে দাগিয়ে দাগিয়ে চমৎকার যে জিনিসগুলো আসার মতো সেটা আমরা দিয়ে দিই। হাজার হাজার টাকা যেটা পাও এই 100 টাকায় সেটা তোমাকে 100 টাকায় দেওয়ার প্রয়োজনীয়তা আমি জানি নাকি, জাস্ট একটা পাগলামি থেকে করা, একটা চ্যালেঞ্জ থেকে করা। আর 2 থেকে 3 দিন হয়তো বা থাকবে, এরপরে এটা আর থাকবে না। চলো আমাদের কোর্সের অলরেডি 238 জন হয়েছে পরীক্ষা, মানে ক্লাস চলতে চলতে অনেকে এনরোল হয়েছে হয়তো বা, অনেকে না, একজন এনরোল হয়েছে। চলো এরপরে আমরা কিছু এমসিকিউ সলভ করে দেখি। মেটা সেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটা? মেটা, ওই যে দেখি VLJI, বলো তো এর মধ্যে মেটা সেন্ট্রিক মানে এই প্রশ্নটা করা হয়েছে এনাফেস থেকে। কই থেকে বলো তো? এনাফেস 10-এর একটা প্রশ্ন, বলো তাহলে কোনটা আসবে মেটা সেন্ট্রিকের ক্ষেত্রে? VLJI। টেলিগ্রামে যারা শুধুমাত্র পেইড গ্রুপ মানে পেইড স্টুডেন্ট তারা শুধু অ্যাড হইতে পারবে। তাহলে মেটাসেন্ট্রিক হবে ভি হচ্ছে মেটাসেন্ট্রিক। এরপরের দিকে আমি একটু চলে যাই, দেখি অপত্য ক্রোমোজোমগুলোর মেরুর কাছাকাছি পৌঁছালে কোন পর্যায়ে সমাপ্তি ঘটে? মেরুর কাছাকাছি পৌঁছাই গিয়েছে, পৌঁছাই গেলে মাস্ট বি গতিমুখী চলন, তাই না? কোনটা বলো তো? সেটা হচ্ছে অ্যানাফেজ, রাইট অ্যান্সার অ্যানাফেজ। এই প্রশ্নগুলো দেখো কত সহজ। চলো যাই, রাইট অ্যান্সারের পরে কি? ক্রসিং ওভার ঘটে কোন উপপর্যায়ে? আমরা জানি 5টা পয়েন্ট ছিল, সিস্টার, নন সিস্টার, ক্রোমাটিড, সিস্টার, নন সিস্টার, টেট্রাট, কাইজমা, ক্রসিং ওভার। এটা ছিল প্যাকাইটিন। সবার আগে প্যাকাইটিন উপদশা, চোখ বন্ধ করে মারতে হবে। যাই, মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কাইজমাটা দৃষ্টিগোচর হয়? কাইজমাটা দেখা যায় কোনটাতে? আবারও সেই একই জিনিস, প্যাকাইটিনে দেখা যায় মূলত কাইজমাটা আমাদের, তাই না? চলো, G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে কোন প্রোটিনের প্রয়োজন পড়ে? কোন প্রোটিনের প্রয়োজন পড়ে? দেখো লেখা হচ্ছে ইরাইথ্রোপ্রোটিন। এটা তো ইরাইথ্রোপ্রোটিন হয় না, ইরাইথ্রোপয়েটিন, ইটস এ হরমোন। নিউক্লিওপ্রোটিন এরকম টাইপটাই কোনো কিছু নাই। MPF মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই যে এইটার মূলত প্রয়োজন পড়ে। তাহলে রাইট অ্যান্সার হবে MPF। এছাড়াও G2তে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা, ATP তৈরি হয় G2তে। বলো আবার বলো, কি তৈরি হয়? ATP তৈরি হয় G2তে। এছাড়া একটা তৈরি হয়, সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবিউলস তৈরি হয় G2তে, রাইট? ওকে, যাই। কতটি উপায়ে কোষের মৃত্যু ঘটে? সহজ জিনিস দেওয়াই আছে, উত্তর চলে আসে। 2 উপায়ে, একটা হচ্ছে APOP, অ্যাপোপ, TOSIS, আর একটা হচ্ছে নেক্রোসিস। এই 2 উপায়ে হয়,
আচ্ছা, তারপরের প্রশ্ন যাই আর কি, আমরা দেখি জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে কোনটি অপরিহার্য? বলো তো, উত্তরটা দাও তো। জীবদেহের ক্ষতস্থান পূরণ করছি আমরা, কোনটা অপরিহার্য? লাগবেই কোনটা জীবদেহের ক্ষতস্থান পূরণের জন্য? জীবদেহের ক্ষতস্থান পূরণের জন্য কোনটা লাগবে আমাদের, বলো? অবশ্যই মাইটোসিস লাগবে ক্ষত পূরণের জন্য, মিওসিস তো আর এখানে কাজ করে না, তাই না? রাইট অ্যান্সার হবে মাইটোসিস। ওকে, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? ক্রোমোজোমের সংখ্যা দেখি তো, এতক্ষণ ক্লাস করলে তো। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে কে? ধ্রুব রাখে মাইটোসিস নাকি মিওসিস, কে বলো? ধ্রুব রাখে কে, মাইটোসিস না মিওসিস? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে। লিমা 11-এর ক উত্তর দিয়েছে, হ্যাঁ ভেরি গুড। 11-এর ক। উম্মে কুলসুম 11-এর ক উত্তর দিচ্ছ। আচ্ছা তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দাও, সবাই ক্লাসটি একটু শেয়ার করে দাও, ফ্রি ক্লাস তো করো। 11-এর, হ্যাঁ তাও উত্তর দিয়েছে 11-এর ক, হ্যাঁ রাইট অ্যান্সার 11-এর ক, কোনো ভুল নাই এতে, তোমরা সঠিক উত্তর দিচ্ছ বাচ্চারা, ভালোবাসার প্রিয় বাচ্চারা একদম। ইয়েস মিওসিস, হ্যাঁ। কে কে উত্তর দিয়েছে? ইভা উত্তর দিয়েছে, জয় উত্তর দিয়েছে, তাভি উত্তর দিয়েছে। ইয়েস রাইট অ্যান্সার মিওসিস, ধ্রুব রাখে মিওসিস, ধ্রুব রাখে মিওসিস। ওকে চলো এরপরে আমরা 12 নম্বরে দেখে যাই, দেখি কি বলছে। একটা কোষ পরপর দুইবার বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে কি বলে? ইন্টার মানে মধ্যবর্তী, সহজ জিনিস। কি ফেস? ইন্টারফেস, এটা পড়ানোর মতো কিছু নাই। মেটাকাইনেসিস কোথায় ঘটে? সেই বিখ্যাত কোন ধাপে বলো? সেখানে ঘটে মেটাকাইনেসিস, সুপার কয়েলিং, কনডেনসেশন, এরপরে নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াস বিলুপ্ত থাকে ওইখানে ঘটে, এবং সেন্ট্রোমিয়ার একটা থেকে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ারে তৈরি হয়, সেই জায়গাটা হচ্ছে মেটাফেস। জায়গাটা হচ্ছে কোনটা? মেটাফেস, রাইট অ্যান্সার মেটাফেস। ওকে আচ্ছা এরপরে কোন বিজ্ঞানী সর্বপ্রথম মায়োসিস বিভাজন লক্ষ্য করেন? বলো তো, উত্তরটা দাও দেখি। মায়োসিস বিভাজন লক্ষ্য করেন কে? সর্বপ্রথম মায়োসিসটা লক্ষ্য করেন কে? বলো, এই উত্তরটা দাও। It's 11 o'clock. মায়োসিসটা লক্ষ্য করেন কে? প্রথম লক্ষ্য করেন কে বলো? স্ট্রাসবুর্গার? আহা না, ফার্মার মুর তো একসাথে তারা কাজ করেন দুইজন। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা ভাই? বোভেরি। উত্তর কারা দিস? বোভেরি। দেখি একটু বাচ্চারা কারা উত্তর বোভেরি দিস, দেখি কারা কারা বোভেরি উত্তর দিস, দেখতেছি কেউ দিছে নাকি বোভেরি? আমি, হ্যাঁ ঠিক আছে দাস, রাইট অ্যান্সার তো তুমি অফকোর্স। ইভা উত্তর দিয়েছে, ইভা উত্তর দিয়েছে কি? রাইট অ্যান্সার হবে 14, 14 হবে উত্তর ডি 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 ডি। বোভেরি দেয় ভাই, এই প্রশ্নটা একটু মাথায় রাখো। বোভেরি পড়াইছে, অনেকবার পড়াইছি। লাস্টে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে এন কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে কোথায়? হ্যাপ্লয়েডে। দেখি উত্তরটা কি দেবা, এটা লাস্ট প্রশ্ন। হ্যাপ্লয়েডে মিওসিস ঘটে কোথায়? যাই ঘটে জননমাতৃ কোষে, দেহকোষে নাকি ঘটে না? এই উত্তরটা কে দিতে পারে দেখা যাক। হ্যাঁ লিমা উত্তর দিয়েছে, আর তমিমা উত্তর ভুল হয়েছে। 14, 15 উত্তরটা লাস্ট, দেখি কে উত্তর দেয় এটাতে।
সবার আগে 15 উত্তর দিয়েছে সেজুতি রহমান। হ্যাঁ, অ্যাবসলিউট রাইট সেজুতি। উম্মে কুলসুম উত্তর ভুল হয়েছে বাবা, উত্তর বলেছে। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড উদ্ভিদ বললে জনন মাতৃকোষ হইতো। 14-এর না 15-এর উত্তর হবে, 15-এর উত্তর জাইগটে। ইয়েস, 15-এর উত্তর জাইগট। ইয়েস, তাহলে যদি হ্যাপ্লয়েড হয় তোমাদের বুঝাইছি আর কি। ওকে, হ্যাপ্লয়েড হইলে দেখো লাস্টবার বুঝাই দিচ্ছি। হ্যাপ্লয়েড জীব, ওকে, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে প্রথমে তৈরি হবে জাইগট, প্রথমে তৈরি হবে কি জাইগট, এরপরে ঘটবে মিওসিস। আর ডিপ্লয়েড মানে আমাদের ক্ষেত্রে বা উন্নতদের ক্ষেত্রে জাইগট লিখলাম এখানে, জাইগট তৈরির আগে হবে মিওসিস, জাইগট তৈরির আগে হবে কি বলো মিওসিস, রাইট। এবং এই যে মিওসিস প্রক্রিয়া হবে, এই প্রক্রিয়াটা মূলত হয় কোথায়? এখানে থাকে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ থেকে তৈরি হয় জননকোষ, জননকোষ থেকে তৈরি হবে কোনটা বলো তো? জাইগট। তাহলে যদি কখনো বলা হয় যে হ্যাপ্লয়েড কোষে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, প্রশ্ন কিন্তু ডিপ এটা, তাহলে হবে রাইট অ্যান্সার জাইগট। আর যদি ডিপ্লয়েড বলদি, ডিপ্লয়েড যদি বলতাম তাহলে হয়তো জনন মাতৃকোষ, তাহলে রাইট অ্যান্সার হবে জাইগট। রাইট অ্যান্সার হবে কোনটা বলো? জাইগট। ওকে, তাহলে এই তো ছিল তোমাদের আজকের মাত্র 100 টাকায় অবাস্তব এই কোর্সটা। আমি জানি না তোমাদের কেমন লাগছে, আমি আমার সর্বোচ্চটুকুতে চেষ্টা করছি। তোমাদের আজকে যারা আমাদের পেইড কাচ্চা রয়েছে তোমাদের জন্য জিকে দাগানো পিডিএফটা আমি আপলোড করে দিচ্ছি, তোমাদের ওয়েবসাইটে চলে যাও, টেলিগ্রামে পেয়ে যাবা। আর আজকের ক্লাসের যেই দাগানো বই, এক বইতে সব কিছু পাচ্ছ, তাই না? এটা আমি ওয়েবসাইটে দিচ্ছি। আর যারা আমাদের ব্যাচে এখনও নাই, তোমরা আমাদের পেজে ইনবক্স করো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর কি এটাতে। ওকে, আর তুমি চাইলে আমাদের মাত্র 100 টাকার কোর্সে জয়েন হয়ে যেতে পারো খুবই দ্রুত। এবং এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে বায়োলজি লাভার্স আমাদের ওয়েবসাইটে তুমি গেলেই মোটামুটি হয়ে যাবে আর কি। এখানে তুমি এখানে দেখতে পাবা 100 টাকার কোর্সের এটা 238 জন অলরেডি এনরোড, এবং আলহামদুলিল্লাহ আমাদের 250 জন বেশি হয়ে গেছে। সো আসতে পারো, আস্থা রাখতে পারো। আর আমাদের ক্লাসটা কেমন লাগলো এটা একটু কমেন্টসে জানাও। আর যারা তোমরা ক্লাস নোট করেছো, তোমরা একটু দয়া করে নোট করে আমাদের বায়োলজি লাভার্স যেই পাবলিক গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই সাবমিট করো আর কি।